কয়েকজনের। তার আগে আমি আপনাদেরকে বলি, আপনাদের যে অ্যাসাইনমেন্টটা করছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো করছেন, ভেরি গুড। আমি আপনাদের অ্যাসাইনমেন্ট ওয়ান বাই ওয়ান চেক করি নাই এইবার, বিকজ অফ আপনাদের আজকের অ্যাসাইনমেন্টের মেইন টাস্ক ছিল যে আপনার ইলাস্ট্রেটরের বেসিক শেপ, তারপরে এই ডিজাইনগুলো করতে পারেন কিনা। তবে আপনাদের সাপোর্টমেন্টের কয়েকজনকে কমেন্ট করছে না, বাকিদের এই যে কমেন্ট করে দিবে। সবারই কাজ মোটামুটি ভালো হয়েছে, আর খারাপ বলারও কিছু নাই। খারাপ বললে অ্যাকচুয়ালি এখন বুঝবেন না যে কি ভুল হয়েছে বা ঠিক হয়েছে। মেইন টার্গেট ছিল যে আপনারা যেন কাজটা করেন বা করতে পারেন। তো এটাতে আপনাদের হচ্ছে ইলাস্ট্রেটরের সাথে আপনারা পরিচিত হবেন। আর কিছু কিছু কয়েকজনের আর কি বলবো, কয়েকজনের ভুল হয়েছিল কিছু, যেমন এখানে শেপটা একটু চ্যাপ্টা হয়েছে, কয়েকজনের লেখা ফন্ট হচ্ছে চ্যাপ্টা হয়ে গেছিল, স্ট্রেচ হয়ে গেছে। এই জিনিসগুলো ডে বাই ডে ঠিক হয়ে যাবে, আর আমি বলে দিব যে এটা কিভাবে করবেন। বাট ওভারঅল যদি বলি, 100 জনের মধ্যে 90 জনেরই বা 95 জনেরই ডিজাইন ভালো হয়েছে। সবাই নিজেদের জন্য একটু তালি দেন। আমি আসলে এত ভালো এক্সপেক্ট করিনি, আপনারা খুব ভালো ডিজাইন করছেন প্রথম ক্লাসের অনুযায়ী। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করবো, এটার জন্য আমি আলাদা একটা লাইভে আসবো, লাইভে এসে ওয়ান বাই ওয়ান সবার অ্যাসাইনমেন্ট চেক করে দেবো। আর আজকেরটা দেখি নাই, বিকজ আপনারা কেবল স্টার্ট করছেন, আমি নিজে দেখছি বাট কমেন্ট করি নাই। কমেন্ট সবাইকে গুড লিখতে হবে, এখন সবাই এক কথা গুড লেখাচ্ছে তো ক্লাসে বলে দেওয়া বেটার। সবাই ভালো করছেন, তবে কিছু কিছু ভুল আছে, ওগুলো আমরা আজকে ফিক্স করে ফেলবো, যে কি কি প্রবলেম ফেস করছিলেন আপনারা। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা সব ঠিকঠাক মতো করার চেষ্টা করব। আচ্ছা, আমি অ্যাসাইনমেন্ট গুলো একটু ভাইয়া রিভিউ করি। হ্যালো। হ্যাঁ বলেন। ভাইয়া আমি কিছু পার্সোনাল কারণে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারিনি। হুম। আমার কিছু বাকি আছে, তো আমি কি পরে করব? অ্যাসাইনমেন্ট যারা সাবমিট করতে পারেন নাই, তারা ক্লাস ভিডিও দেখে যত তাড়াতাড়ি পারেন রিকভার করেন, কারণ প্রত্যেকটা ক্লাসের পরপর একটা করে অ্যাসাইনমেন্ট আপনারা পাবেন আজকে থেকে। সো একটা গ্যাপ দিবেন, তারপর একটা জমে যাবে, তারপর একটা করবেন না, তারপর একটা জমে যাবে, তখন আপনারা ডিমোটিভেটেড হয়ে যাবেন আর কাজ করবেন না। এটা ট্রু ফ্যাক্ট। সো যা দিব সাথে সাথে করে ফেলবেন, আর যত তাড়াতাড়ি পারেন রিকভার করেন অ্যাসাইনমেন্ট গুলা, চেষ্টা আচ্ছা করেন ঠিক আছে। দ্রুত রিকভার করার। মডিউলটা কি পেতে পারি আমরা ইলাস্ট্রেটর মডিউলটা? আপনারা শিখবে সবার ওয়েবসাইটে যান, ওখান থেকে গ্রাফিকের যে আমাদের কোর্স আছে ওখানে সিলেবাস দিয়ে আছে পুরাটা, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা ওইটাই। আচ্ছা, সো আমরা এখানটায় দেখি প্রথমে এইটা যেটা আমরা করছিলাম, সবাই মোটামুটি এটা করতে পারছেন, কারো কোনো প্রবলেম ফেস করছেন এটা করতে যায়? ভাইয়া হুম। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে যেটা আপনি ডিসপ্লেতে বের করছেন এগুলো কি আপনি একটা একটা করে লিখছেন নাকি একবারে লিখে ফন্ট আর কি এক করছেন? একটা একটা করে লিখলেও হয়, আবার একবারে লিখলেও হয়, যেমন ইচ্ছা। আপনি আচ্ছা। ইন্টার প্রেস করে করে যদি নিচে নেমে আসে লেখেন তাও হবে, আবার একটা একটা করে নেভার একবার লিখলেন, গিভ আপ একবার লিখলেন তাও হবে, ও যেটা আচ্ছা, আপনি এই যেটা ভাইয়া এখন দেখাচ্ছেন এটা হ্যাঁ। লাস্টের আপনার যে অ্যাসাইনমেন্টটা ছিল এটা অনেকে শো হয়নি আমার, দেখতে পাইনি আমরা। এই অল্টারনেটিভ অন্য একটা করে দিছি এটা। আচ্ছা, সমস্যা নাই। এটাতে এমনি কোনো প্রবলেম আছে লেখা, তারপরে এই যে বিকজটাকে কিভাবে বোল্ড করছে এই জিনিসগুলা? ভাই আমার ভাই স্পেসিং একটু নিয়ে বলে একটু দেন, প্রবলেম হচ্ছিল। ফন্টটা একটু বলে দেন। আর হচ্ছে অ্যালাইনমেন্টটা ঝামেলা করতেছিল দেখলাম করার সময়। হ্যাঁ এটা ভাই আমার অ্যালাইনমেন্ট তো স্পেসিং খুব নিয়ে সোজা। প্রবলেম ছিল। এটা অ্যালাইনমেন্ট হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট অ্যালাইনমেন্ট, কেন জানেন? ধরেন আমরা 1000 বা 1000 এর একটা আর্টবোর্ড নিলাম, চার কোনায় নিলাম আমরা, লম্বা নিই, আচ্ছা লম্বায় নিই 2000 নিলাম। আমরা কোনো ব্লিড এরিয়া রাখবো না, কালার মোড হবে RGB, একটা আর্টবোর্ড হবে, ক্রিয়েট করলাম। সো আমাদের ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। নেভার গিভ আপ বিকজ, আচ্ছা টাইপ টুল নেন, টি টাইপ টুল ক্লিক করেন, এখানে আমরা টাইপ করতে থাকি, নেভার গিভ আপ, তারপর কি লেখা জানো? বিকজ আপনারা কিছু দেখতে পারতেছেন না এই জন্য, কারণ সাইজ অনেক ছোট। গ্রেট থিংস টেক টাইম। ওকে, সো আমরা কিন্তু লিখে ফেলছি। সিম্পলি সিলেকশন টুল দিয়ে সবার আগের কাজ হচ্ছে আমাদের এটাকে বড় করা। সো এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা এখান থেকে ফন্ট সাইজটাকে বড় করতে থাকি। এক লাইনে লিখছি, আমি একটু আগে বললাম না আলাদা আলাদা লিখলেও হবে কিনা, এক লাইনে হবে, এক লাইনে লিখছি। এখন সব ছোট হাতের লিখছি, দেখেন এখানে একটা জিনিস শিখতে পারবেন, আমরা সবগুলো বড় করলাম, সবগুলো ছোট হাতের লিখছি, আর এখানে সবগুলো মনে হয় বড় হাতের, তাই না? হ্যাঁ। সো সব যেহেতু বড় হাতের, আমরা এখানে যখন আপনার টাইপ টুলের এই অপশনটার এই যে শো অপশনসে ক্লিক করবেন, সবগুলো অপশনস অ্যাভেলেবল হবে। সিম্পলি এই যে এখানে একটা বাটন পাবেন অল ক্যাপস, এই লেখাটাকে সিলেক্ট করে যদি সব ছোট হাতে থাকে
অল ক্যাপসে ক্লিক করবেন, অটোমেটিক্যালি সব বড় হাতের হয়ে যাবে। সো ক্যাপস লক দিয়ে বা শিফট ধরে না লিখলেও চলে, জাস্ট এই বাটনটা ক্লিক করবেন, আবার ছোট হাতের হয়ে যাবে, আবার ক্লিক করবেন, আবার বড় হাতের হয়ে যাবে, সব একসাথে বড় হাতের হয়ে যাবে। এবার এগুলোকে আমরা জাস্ট টাইপ টুল দিয়ে ইন্টারপ্রেস করে নিচে নামাই দিব ওয়ান বাই ওয়ান। সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে এই যে উপরে আমাদের টাইপের অপশনে চলে আসছে অ্যালাইন সেন্টার, ক্লিক করবেন, সেন্টার অ্যালাইন হয়ে গেছে। এই তো, এটা যাতে আর অ্যালাইনমেন্টের কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? এটা সবচেয়ে সোজা। সিলেকশন টুল দিয়ে লেখা সিলেক্ট করলে উপরে এই যে সেন্টার অ্যালাইন চলে আসবে, এই তো অ্যালাইন হয়ে গেছে মাঝামাঝি। এবার ফন্ট সাইজটা একটু ছোট করতে হবে আমাদের, আর একটু ছোট করে নিলাম কিছুটা এরকম। এক্সাক্ট ফন্ট পাবো না, ধরে নেন কাছাকাছি একটা সুন্দর দেখে একটা ফন্ট, যেমন হচ্ছে মেট্রোপলিস ফন্টটা সুন্দর, আমরা মেট্রোপলিস ফন্টটা দিয়ে দিলাম এরকম। ফন্ট সাইজ আরো ছোট করতে হবে আমাদের, এইখান থেকে ফন্ট সাইজ ছোট বড় করবেন, তাহলে হচ্ছে চ্যাপ্টা হওয়ার বা কোনো ঝামেলা বা রিস্ক থাকবে না, ঠিক আছে? ভাই একটা কথা ছিল, বলেন। মানে সব থেকে বেশি হ্যাসেল গেছে আমাদের হচ্ছে টেক্সট নেমটা বের করা, এটার কি কোনো ইজি ওয়ে আছে? টেক্সট নেম মানে মানে এই যে টেক্সটটা ওরা ইউজ করছে আমরা আসলে ওই ওটা টেক্সটটাই পাবেন না, খুঁজে পাচ্ছি এক্সাক্ট না। পাবেন না, এক্সাক্ট পাবেন না, কাছাকাছি আপনি দেখে দেখতে বার করতে পারেন। সেরিফ স্যান্স সেরিফ মিলাই করবেন, যেমন এটা স্যান্স সেরিফ, আমি নিজেও জানি না এটা কি ফন্ট, স্যান্স সেরিফ ফন্ট, সরি সেরিফ ফন্ট, বিকজটা হাইলাইট করে সেরিফ করছে। সো টাইপ টুল নেন, বিকজটাকে সিলেক্ট করেন, সবার আগে বিকজটা হচ্ছে ছোট হাতের, সো এই অল ক্যাপসের বাটনটা অফ করে দেন, ছোট হাতের হয়ে গেছে, শুধুমাত্র বিটা বড় হাতের। সো এবার শিফট ধরে আমি বিটাকে লিখে দিলাম এবং টাইপ টুলে থাকা অবস্থায় বিকজটাকে হাইলাইট করে আমরা একটা সেরিফ ফন্ট দিয়ে দিব। ধরেন প্লে ফেয়ার, আপনাদেরকে বলছিলাম প্লে ফেয়ার ফন্ট ইউজ করতে, ডাউনলোড করতে, এটা কিন্তু সেরিফ ফন্ট, এই যে দিয়ে দেন। এবং এটা দেখেন অন্যদের চেয়ে একটু বড়, সো আমরা এটাকে সিলেক্ট করে হাইলাইট করা অবস্থায় এটাকে সাইজে বড় করে দিলাম এরকম, এই যে হয়ে গেছে। আর উপর থেকে দেখেন স্পেসটা আমাদের একটু বেশি হয়ে গেছে এটা, রাইট? সেটাকে হাইলাইট করে এই যে লাইন হাইট, এটা দেখাইছিলাম আপনাদের, সো লাইন হাইট কমায় দেন, উপরে কমে যাবে, এই যে আমাদের ডিজাইন হয়ে গেছে, এই তো, বুঝতে পারছেন এটা? জি ভাইয়া। নেক্সট এটাতে, এটা তো মোটামুটি সবাই করছেন দেখলাম, এটা কি প্রবলেম হচ্ছে? ভাইয়া এটা পারছি, কিন্তু ওই যে দুইটার যে মাঝখানের যে গ্যাপটা ওটা সমান হচ্ছে না। মানে এইটা, এই যে কাটাটার গ্যাপটা, হ্যাঁ হ্যাঁ, আমি আসলে ওই যে সো আমরা stroke দিয়ে প্রথমে করছি। এটা আমরা জাস্ট লেখালেখি আপনারা পারবেন, রাইট? লেখালেখি আমি করব না, কোটেশনটা বানাতে পারবেন না সবাই? এই দুটো বানাই দিতে পারবেন না, বসাতে পারবেন না? হ্যাঁ সো আমি জাস্ট শেপটা দেখাই দিই, হ্যাঁ? সো ধরে নেন আমরা একটা রেক্টাঙ্গেল টুল, আচ্ছা আর্টবোর্ডটাকে আমরা আগে একটু চারকোনা টাইপের করে নিই। এবার রেক্টাঙ্গেল টুল নিয়ে সবার আগে আমরা একটা হলুদ কালারের ব্যাকগ্রাউন্ড এখানে বসা দিলাম এবং আমরা এক কাজ করি, ছবিটা নিয়ে আসি, রাইট ক্লিক করে কপি করে ছবিটা এখানে নিয়ে আসলাম। এই ছবিটা ব্যাকগ্রাউন্ডের যে রেক্টাঙ্গেল, এটাকে সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে আমরা জাস্ট এই কমলা হলুদ কালারটা বসাই দিলাম। সো আমাদের ব্যাকগ্রাউন্ড বসে গেছে। এবার যেটা করতে হবে, সাদা কালারের পলিগন বানাতে হবে, রাইট ক্লিক করে পলিগন টুল নেন। এবার আমরা এখানটায় একটা সাদা কালারের পলিগন বানালাম সুন্দর করে শিফট ধরে, যেন এটা চ্যাপ্টা না হয়। এই এবার এটাকে আমরা সুন্দর করে শিফট ধরে ঘুরাবো, তাহলে আমাদের এটা এক্সাক্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকবে, দেখেন, ঠিক আছে? আর শিফট ছাড়া ঘুরাইলেও ঘুরবে, কিন্তু এর র্যান্ডমলি ঘুরবে, ঠিক আছে? সো এইভাবে আপনি স্ট্রেট করতে গেলে আপনার কষ্ট হবে, এই জন্য শিফট ধরবেন, সো একবারে স্ট্রেট হয়ে যাবে। এই যে আমাদের প্রথম কাজ ডান। এরপরে কি করতে হবে দেখেন, এই আরেকটা পলিগন বানাইতে হবে, যেটা হবে কালো কালারের স্ট্রোক। তো আমরা এক কাজ করতে পারি যে এটাকে কপি পেস্ট করে নিতে পারি, অথবা আরেকটা পলিগন টুল নিয়ে এর সেন্টার থেকে আরেকটা পলিগন এভাবে বানাতে পারি, শিফট ধরে বানানোর পর সুন্দর করে এটাকে আমরা ঘুরে দিতে পারি এরকম করে, এবং স্ট্রোক কালার দিয়ে দিতে পারি, স্ট্রোক পয়েন্ট মোটা করে দিলাম। সো বেসিক আইডিয়া কিন্তু এইটাই, ঠিক আছে? এটা একভাবে আমি দুইবার পলিগন বানাইছি, আদারওয়াইজ আপনি দুইবার না বানায় একটাকেই বড় করতে পারেন। এটাকে সিলেক্ট করে আমরা কি করবো জানেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কি হয়, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, মানে কন্ট্রোল সি দিয়ে কপি করছি এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করছি, এই দেখেন কপি পেস্ট হয়ে গেছে। এবং পেস্ট ইন ফ্রন্ট মানে কি, এক্সাক্ট ওটার উপরেই, মানে এই যে সাদাটার উপরে এখন কিন্তু একটা আছে, দেখেন একটা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে এক্সাক্ট এর উপরে আরেকটা পেস্ট হয়েছে, কিন্তু আপনার দেখে মনে হচ্ছে একটাই আছে, কারণ এক্সাক্ট ওই সাদাটার উপরেই পেস্ট হয়েছে আরেকটা শেপ, এই জন্য আপনি দেখে বুঝতেছেন না।
আপনি যদি সিলেকশন টুল দিয়ে এটাকে সরাই দেন, দেখেন কপি পেস্ট হয়ে গেছে। সো কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি কি করলাম, এক্সাক্ট একই জায়গার উপর কপি পেস্ট করে নিছি, রাইট? আমার কাছে এখন দুইটা পলিগন। এবার উপরের যে পলিগনটা আছে এটাকে আমরা বড় করব। আপনারা একটা জিনিস নোটিস করবেন, হয়তো আপনি যদি শিফট ধরে বড় করেন রেশিও অনুযায়ী বড় হয়, কিন্তু এক কোণা থেকে বড় হয়, দেখছেন? তাই না? এক কোণা থেকে বড় হচ্ছে, কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি সেন্টার থেকে চারদিকে সমানভাবে বড় হবে। তাহলে শুধু শিফট ধরলে তখন হবে না, তখন কি ধরতে হবে, শিফট প্লাস অল্টার চেপে ধরতে হবে। তাহলে এখন দেখেন শিফট অল্টার চেপে ধরলে চারদিক দিয়ে সমানভাবে বড় ছোট করা সম্ভব হচ্ছে। আর যদি আমি শুধুমাত্র শিফট চেপে ধরি তাহলে একটা কর্নার থেকে ছোট বড় হচ্ছে। আমি একটা কর্নার থেকে ছোট বড় করতে চাচ্ছি না, আমি শিফট অল্টার ধরে চারদিক দিয়ে ছোট বড় করলাম। সো এই হয়ে গেল আমার আরেকটা পলিগন, যেটা আরেকটা আগের তুলনায় ছোট। এবার আমি এটাকে স্ট্রোক কালার দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আপনারা ভাববেন যে ভাই একবারে আপনি স্ট্রোকে শিফট করতেছেন কিভাবে? এইখানে দেখেন দুইটা বক্স, যে একটা ফিল কালার একটা স্ট্রোক কালারের বক্স, উপরে একটা কি বলবো এটাকে, একটা তীর আছে কার্ভ করা। এটার কাজ হচ্ছে সোয়াপ, মানে এ হচ্ছে ফিল কালারকে স্ট্রোক কালারে সোয়াপ করবে, স্ট্রোক কালারকে ফিল কালারে নিয়ে যাবে। সো যেহেতু আমার স্ট্রোকে কোনো কালার নাই, সো নান, আর স্ট্রোক ফিল কালার দেয়া আছে সাদা, সো আমি যদি এটাকে উল্টাই দিই তাহলে কি হবে, ফিল কালার হয়ে যাবে নান, স্ট্রোক কালার হয়ে যাবে সাদা। সো এক ক্লিকে আমার কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর যদি ফিল কালার স্ট্রোক কালার দুইটা দেওয়া থাকতো, ধরে নেন আমি এখানে স্ট্রোক কালার দিছি লাল, ফিল কালার দিছি সাদা, আমি যদি সোয়াপ করে দিই দেখেন ফিল কালার হয়ে গেছে লাল, আপনি যদি জুম করেন তাহলে দেখবেন স্ট্রোক কালার হয়ে গেছে সাদা। তার মানে যা থাকবে ঠিক তাই উল্টাপাল্টা করবে, জাস্ট এই আপনাকে এরকম উল্টা দিবে স্ট্রোক আর ফিল। সো আমি স্ট্রোক কালারটাকে নান করে দিলাম, ফিল কালার রাখলাম। ও ফিল কালার তো হবে কালো, সরি, আই ড্রপার দিয়ে, আচ্ছা এখান থেকে এই ধরে নেন এই কালোটা দিলাম, এবং স্ট্রোক পয়েন্ট আমরা এখান থেকে মোটা করে দিলাম। এতটুকু বুঝছেন সবাই? হ্যাঁ, একটা কোশ্চেন। আপনি এইভাবে বলতেছেন, আমরা কি ওইটার উপরে রেখে উপরে কাজটা করতে পারতাম না? বুঝি নাই? তাতে কি কোনো অসুবিধা? মানে এই যে কাজটা আমি পাশে রেখে দেখে করতেছি, হ্যাঁ আমি যদি আর্ট বোর্ডে আমার ওটাকে প্লেস করে ওটার উপরে এই কাজটা করি, তাতে কি কোনো অসুবিধা? করেন, কোনো সমস্যা নাই, আরো ভালো, একদম এক্সাক্ট হবে। আমি পাশে রেখে করতেছি, তো যেটা আপনার ইচ্ছা, আমি পাশে রেখে করতেছি, আপনি এক্সাক্ট উপরে রেখে করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা এরপরে দেখেন আমার মেইন টার্গেট হচ্ছে এখান থেকে এখানে সমান কাটবো এবং এইটাও সমান সমান কাটতে হবে। সেটার জন্য কি করা যায়? সো সেম একটা স্কোয়ার নিয়ে যদি আমরা এখানটায় একটা স্কোয়ার বানাই এরকম, এবং এর মধ্যে আমরা ফিল কালার দিলাম, কালকে যেরকম আর কি একটা স্কেল ডেমো স্কেল বানাই নিছি, ওইরকম একটা স্কেল তৈরি করে নিলাম স্কোয়ার। হ্যাঁ, এবার এটাকে আমরা একটু বড় করে নিলাম, ধরেন এত বড়। এবার আপনাকে একটু এটাকে কষ্ট মষ্ট করে এর কোনায় মিলে ম্যাচ করতে হবে, এবং এর ম্যাচ করলেই দেখবেন আপনার ওই দেখা যায় না কেন, এখানে যখন আপনার কোনাটায় ম্যাচ করবে দেখেন একটা চিকন গোলাপি দাগ আসবে, দেখছেন? এই যে, তার মানে এটা এখন এক্সাক্ট এই কোণার সাথে ম্যাচ করে আসে, বুঝে গেছে? সেম ভাবে এবার আবার স্ট্রোকটাকে সিলেক্ট করেন, সিজার টুল নেন, সি, যেভাবে কাটা দেখাইছিলাম, এই স্কোয়ারের এই পাশে একটা কাট করবেন পাথের, আবার এই পাশে একটা স্কোয়ারের এখানটায় কাট করবেন একদম স্কোয়ারের সাথে, এই আবার সেম এই স্কোয়ারটাকে টান দিয়ে ধরে এই কোণায় নিয়ে যেয়ে আপনার এখন টার্গেট হচ্ছে এই কোণার সাথে ম্যাচ করে বসানো, বসে গেছে? আবার সিজার টুল নেন, পাঁচটা আগে সিলেক্ট করে নেন সিলেকশন টুল দিয়ে, সিজার টুল নিয়ে এই কোণায় একটা কাট করবেন পাথের উপরে, আবার এই কোণায় সেম ভাবে পাথটা সিলেক্টেড না, সিলেক্ট করে নেন, এবার এখানটায় কাটেন। এবার সিলেকশন টুল নিয়ে আমাদের এই স্কেলটার দরকার নাই, গোলাপি কালার কেটে দেন, এই পাশের একটা অংশ কেটে ফেলছি আমরা, আর এই পাশে একটা অংশ কেটে ফেলছি, চান দুই পাশে সমান সমান, বুঝতে পারছেন? বুঝা গেছে সবাই? ভাই আরেকবার বললে ভালো হবে। জাস্ট আমরা একটা স্কোয়ার বসাইছি জায়গা মতো, এর আগে আপনাদের কাটার সময় দেখালাম না সমানভাবে কাটবেন কেমনে। একটা স্কোয়ার বানিয়ে নেবেন, স্কোয়ারটাকে এই যে কোণার সাথে ম্যাচ করে দিবেন, এরকম যখন ম্যাচ হয়ে যাবে দেখবেন একটা গোলাপি কালারের চিকন দাগ আসছে, তার মানে বুঝবেন যে আপনার স্কোয়ারটা একদম এক্সাক্ট গোলাপি স্ট্রোক, মানে ওই যে কালো কালারের যে স্ট্রোক ওটার সাথে পাথে মিলে গেছে। বসায় দিয়ে পাথটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, সিজার টুল নেবেন এবং এই পাথের উপরে এখানে একটা কাট করবেন, আর
এই পাথের এখানে এই জায়গায় একটা কাট করবেন। এবার সিলেকশন টুল দিয়ে আপনি গোলাপি কালারের বক্সটার দরকার নাই কেটে ফেলেন, এবং যেটুকু অংশ আমরা কেটে ফেলছি ওইটুকু অংশকে ডিলিট করে দেবো। তো আনফরচুনেটলি আমাদের এখানে কাট হয় নাই, প্রথম কাটটা ঠিক মতো হয় নাই, আরেকবার কাটতে হবে। সিজার টুল নিয়ে এই পাথের উপর ক্লিক করতে হবে, আমি মনে হয় বক্সের উপর ক্লিক করছি, এই এবার কেটে গেছে। এবার সিলেকশন টুল দিয়ে বক্সটাকে ডিলিট করে দেন, এই কোণার পাথটা ডিলিট করে দেন, এই যে। আর সেম ভাবে আপনি এই পাশে বক্সটাকে বসায় সেম প্রসেসে এই কোণাটাও কেটে ফেলতে পারেন। সো আপনার দুই পাশের কাটাটা সমান থাকবে। ভাইয়া এগুলো কি ইরেজার দিয়ে মুছা যায় না? যায়, কিন্তু সমান তো হবে না। ও আচ্ছা, বুঝা গেছে এটা? ক্লিয়ার? হ্যাঁ, সমানভাবে মানে ইরেজাতেও সমানভাবে মোছার একটা সিস্টেম আছে বা কিভাবে বলেন? ইরেজ অর্ডার ধরে ইরেজার প্রেস করলে এটা রেক্টেঙ্গুলার শেপের মধ্যে আসবে, একদম স্মুথলি মুছে যাবে। হ্যাঁ, প্রথম রেক্ট্যাঙ্গেল আসবে, পরের রেক্ট্যাঙ্গেলটা ওইটা আইডিয়া করে ওই তো আইডিয়া করে চলে আসলো। আইডিয়া তো করবো স্কেল না। দিয়ে করতে হবে ভাই, স্কেল দিয়ে টানলে করতে হ্যাঁ, তো ওটাতে আরো বেশি কষ্ট হয়ে যাচ্ছে না আপনার? এখানে যে সিম্পল একটা বক্স বসাই দিলে আমার হয়ে যায়, এত কষ্ট করার কি দরকার? সো আমরা এটা নেক্সটে যাই। এটা করতে আমি অনেকজনের দেখছি সার্কেলটা পেঁচায় ফেলাইছেন, চ্যাপটা করে ফেলছেন। সিম্পলি আগে আপনাদের একটা কমলা কালারের ব্যাকগ্রাউন্ড লাগবে। আমরা এখানে আগে কমলা কালারের একটা রেক্ট্যাঙ্গেল বানায় ফেলি। ধরে নেন এখান থেকে আমরা কমলা কালার বসায় দিলাম, এইটা না এইটা। এবার এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম ব্যাকগ্রাউন্ডটাকে। এবার আমাদের মেইন টার্গেট হচ্ছে সার্কেলটা বানানো। কিভাবে বানাবো? সিম্পলি একটা সার্কেল নেবেন, এখানটায় একটা সার্কেল তৈরি করবেন এরকম, এবং সার্কেলের কালারটা আমরা দিয়ে দিলাম হচ্ছে সাদা। এবার সিলেকশন টুল দিয়ে আমরা সার্কেলটাকে এই কোণায় ধরে নেন এভাবে বসাই দিলাম। ঠিক আছে, ধরে নেন এতটুকু জায়গা জুড়ে আছে। এবার এর পাশ থেকে যে চিকন এই যে বর্ডারটা আসছে না, স্ট্রোক, এটা কেমনে বানাইছে? সিম্পলি একই স্টেপ, জাস্ট এখানটায় আমাদের কি করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করতে হবে একই জায়গার উপরে আরেকটা। দেখছেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি কপি পেস্ট করে নিছি। এবার উপরের যে শেপ একটা একটা উপরে থাকবে, তো উপরের যে শেপ ওটাকে সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে আমরা শিফট অল্টার ধরে সেন্টার থেকে বড় করে দিলাম, এত বড়। ঠিক আছে, সেন্টার থেকে শিফট অল্টার ধরে সেন্টার থেকে বড় করে দিলাম, এবং এটার আমরা জাস্ট ফিল কালারটাকে বন্ধ করে স্ট্রোক কালার সাদা দিব, এবং এখানটায় আমরা কি করব, স্ট্রোক পয়েন্টটাকে বড় করে দেব, মোটা করতে থাকবো যত মোটা আপনার প্রয়োজন। এরকম করলাম ধরেন। এবার যখন আপনি সেভ করবেন এই বাইরের অংশ তো দেখা যাবে না, সো আলটিমেট রেজাল্ট আমরা পাবো কি, এটা। বুঝতে পারছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি। খুব সিম্পল, জাস্ট একটা শেপকে কপি পেস্ট করে সেন্টার থেকে বড় করে ওটাতে ফিল কালার না দিয়ে স্ট্রোক কালার দিয়ে স্ট্রোক পয়েন্ট মোটা করে দিবেন। তার মানে হচ্ছে যে আর্টবোর্ডের বাইরে যেটা থাকবে সেটা আর কাটার দরকার নেই। কাটবেন কেন, আছে থাক, ও আপনার তো সমস্যা করতেছে না। কাটবো, আমরা কাটবো কখন, যখন আমরা প্রফেশনাল হয়ে যাবো তখন। এখনো তো প্রফেশনাল হই নাই, কেবল শিখি তারপর। এখন আছে থাক, বাইরে থাকলে সমস্যা নাই। এটা তৈরি করার সময় অনেকটা টাইম হয়েছে, আপনি তো খুব তাড়াতাড়ি করে ফেললেন। হ্যাঁ, ওই যে শর্টকাটটা আপনারা জানতেন না, যে একই জায়গার উপর কপি পেস্ট, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর ওটা সেন্টার ধরে সেন্টার থেকে বড় করবেন, এবং সেন্টার থেকে বড় করতে হলে কি করতে হবে, শিফট অল্টার ধরে বড় করবেন, তারপর যে স্ট্রোক বসাই দিবেন, হয়ে গেল। এই আপনাদের ওই যে বললাম না, কেবল শুরু করছেন না, ধীরে ধীরে টিপস এন্ড ট্রিক্স গুলো শিখলে তারে বুঝে যাবেন। এটা করতে কি প্রবলেম হয়েছে বলেন, দ্রুত দ্রুত, সময় নেই আমাদের। ভাইয়া স্ট্রোকটা কি একটু কাইন্ডলি আবার বলবেন প্লিজ, আমি বুঝতে পারি নাই। কোনটার স্ট্রোকটা? কোনটার স্ট্রোকটা? এই যে এইটা কোনটা, সরি আমি আসলে বুঝি নাই, স্ট্রোক কোনটা আমি সেটা মিস করে গেছি। আমরা এই শেপটা বানাইছি, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করছি একই জায়গার উপর আরেকটা। এবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে আমরা শিফট অল্টার ধরে বড় করে নিলাম। এতটুকু বুঝছেন? জি। এবার এটার ফিল কালার বন্ধ করে দিয়ে স্ট্রোক কালার সাদা দিবেন, যেটাকে বড় করছেন, এবং এটার স্ট্রোক পয়েন্ট মোটা করবেন, এখান থেকে মোটা করতে থাকবেন যতদূর আপনার লাগে। এই তো। থ্যাংক ইউ।
আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছিলাম বলেন এতে কি প্রবলেম ফেস করছেন দ্রুত বলেন। ভাই ওই যে কালো দাগ দুইটা আছে না দুই পাশে ওটা টেরা টেরা হ্যাঁ হ্যাঁ এটা এই যে একটা টুল আছে এখানে, আমি এটা দেখাই নাই, গেস করছিলাম আপনারা বের করে ফেলবেন। এই যে লাইন টুল দেখছেন, লাইন টুল নেবেন, সুন্দর করে একটা লাইন টান দিবেন, এই যে ক্লিক এন্ড ড্র্যাগ করে শিফট চেপে ধরবেন, তাহলে স্ট্রেট হবে। লাইনে সবসময় দেখবেন স্ট্রোক দিতে হয়, ফিল কালার কাজ করে না, স্ট্রোক কালার দিবেন এই যে কালো, পয়েন্ট মোটা করবেন যত হয় এরকম। সিলেকশন টুল দিয়ে দেন আমরা এটাকে শিফট ধরে ঘুরে দিতে পারি। আমি এভাবে করব না, আমি লাইন টুল আপনাদের শিখাই নাই, আমি জানি না, বাট আর কি ওয়ে আছে, আরেকটা ওয়ে আছে, রেক্টাঙ্গেল টুল নিয়ে একটা চিকন রেক্টাঙ্গেল বানান এরকম, এটাতে ফিল কালার দেন এরকম, বেশি মোটা হয়ে গেছে জুম করে আরেকটু চিকন করেন এরকম, হয়েছে? এবার এটাকে সিলেক্ট করে শিফট ধরে ঘুরায় দেন, একই জিনিস। আচ্ছা বুঝতে পারছি। যেটা দিয়ে করেন, আমি লাইন টুলটা দেখাই নাই, এই রেক্টাঙ্গেল দেখাইছিলাম। আর কি প্রবলেম ফেস করছেন? আর কেউ এটা তো ভালোই করছেন। হ্যাঁ ট্রায়াঙ্গেল বানাইতে অনেক ঝামেলা হয়েছে। কেন ট্রায়াঙ্গেল আপনাদের দেখাচ্ছি না, এই যে আপনারা পলিগন টুল নেবেন, ক্লিক এন্ড ড্র্যাগ করবেন, এই যে ক্লিক এন্ড ড্র্যাগ করে টেনে রাখা অবস্থায় জাস্ট কিবোর্ডের নিচের যে অ্যারো ওটা প্রেস করতে থাকবেন, এই তো হয়ে গেল ট্রায়াঙ্গেল। শিফট ধরে সোজা মতো প্রেস করব। এটা ছিল আমাদের কমলা কালার না কি কালার ছিল, যাও এটাকেই অল্টার ধরে কপি করা যায়। আবার একটা কপির ওয়ে, আপনি চাইলে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে করতে পারেন, সেম যেটা আমরা একটু আগে দেখে আসলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর এটাকে সুন্দর করে উপরে উঠাই দিতে পারেন, কপি পেস্ট কিন্তু হয়ে গেছে। আদারওয়াইজ আমি এভাবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে না করে আমরা কি করতে পারি, এইটাকে যখন টান দিবেন সিলেকশন টুল ধরে, তখন কি করবেন জানেন, জাস্ট এটাকে টান দেওয়ার সময় কিবোর্ডে অল্টার চাপে ধরবেন, তাহলে দেখবেন এটা কপি হবে একটা, এই যে অল্টার চেপে ধরে এটাকে টান দিয়ে ছেড়ে দিবেন, দেখবেন আরেকটা কপি হবে, এই যে এরকম কপি হইতে থাকবে এক বাই এক। অল্টার চেপে ধরে রাখলে এরকম কপি হতে থাকবে, এটা একটা ওয়ে। আদারওয়াইজ কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে এটাকে উপরে উঠাই দিবেন, মাউথপিস মিউট করেন, নয়েজ হচ্ছে, এবং এটাতে আমরা ফিল কালার বন্ধ করে স্ট্রোক কালার ধরেন করছে কালো দিয়ে দিলাম, স্ট্রোক পয়েন্ট মোটা করে দিলাম, এই তো এরকম করছে না কিরকম করছে? ভাইয়া ট্রায়াঙ্গেল বানানোর একটা ইজি ওয়ে হচ্ছে, আমি কালকে করেছি, সেটা হচ্ছে ওই পলিগনের ওখানে 6 নাম্বার ওখানে 3 দিলেই ট্রায়াঙ্গেল হয়ে যায়, মানে আর ঝামেলা থাকে এই যে এই জায়গায়, হ্যাঁ ওখানে 3 দিলে। হ্যাঁ আমি তো আপনাদের দুইটা ওয়ে দেখাইছি, আমি বলছি কি শেপ দুই ভাবে বানানো যায়, ক্লিক এন্ড ড্র্যাগ করে, আদারওয়াইজ নরমালি ক্লিক করে। আচ্ছা ক্লিক এন্ড ড্র্যাগ করে কিভাবে পলিগনটা ট্রায়াঙ্গেল হয় এটা কি আরেকবার একটু বলবেন? ক্লিক এন্ড ড্র্যাগ করা অবস্থায় আপনার কিবোর্ডে দেখবেন তীর চিহ্ন দেওয়া দাগ আছে, চারটা কিবোর্ড আছে তীর চিহ্ন দেওয়া, কিবোর্ডের ডান সাইডে নাম ব্লকের নিচে বাম সাইডে থাকে দেখেন, ওই কিবোর্ডের যে অ্যারো কি আছে না, ক্লিক এন্ড ড্র্যাগ করা অবস্থায় মাউস ছাড়বেন না, উপরের তীর চিহ্নটাতে ক্লিক করবেন, এর কোণা বাড়তে থাকবে, আর নিচের তীর চিহ্নটাতে ক্লিক করবেন, এর কোণা কমতে থাকবে। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এই ওকে, সো নেক্সট রি, এটা তো সুপার ইজি, এটা দেখাতে হবে না এটা লাগবে না ভাইয়া লাগবে না। এটা এই দুটো সেম, কোনো প্রবলেম হয়েছে নাকি কোনো কিছু করতে যায় বলেন? না হয় নাই, আমি দেখছি এই দুটো থেকে প্রবলেম করে নাই, প্রবলেম করছেন ওই গোল্লাটাতে আর ওই পলিগনটাতে, সবার ওইখানে প্রবলেম হয়েছে, এই দুটো ঠিকঠাক বানাইছেন। তবে এই দুটোতে কিছু জিনিস আছে শিখা লাগবে, আজকে শিখাই দিব ওইগুলো। ভাইয়া ওই যে লাস্টেরটার শেডটা একটু দেখাই দিবেন? শেড এইটা, এই যে হ্যাঁ ওটা শিখে যাবেন আজকেই, ক্লাস করেন, অনেক জিনিস দেখাই নাই তো আপনাদের, আজকে শিখবেন। আন্ডু না করে কোনোভাবে ডিলিট করা যায়, মানে সিলেক্ট করে ডিলিট চাপ দিবেন, সিলেক্ট করে যে কোনো শেপ সিলেক্ট করে ডিলিটে চাপ দিবেন, ডিলিট হয়ে যাবে। আচ্ছা আপনি কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। যে জল ছাপের মতো সেটা আসলে করব কিভাবে? কোথায় জলছাপ? এই যে এখানে একটা কোটেশন মার্কে যে স্টাইলস কাম এন্ড গো, ওটার পেছনে যে একটা জলছাপ। হ্যাঁ হ্যাঁ এটা আজকে দেখাবো, আজকে ক্লাস করেন এটা শিখে যাবেন, এগুলা দেখি নাই। আর
ভাই আরেকটা প্রবলেম হচ্ছে যে আমরা ইলাস্ট্রেটর যে কাজগুলো করতেছি ওখানে তো যে রিসেন্ট কাজগুলো করা হয়েছে ওগুলা ওখানে থাকার কথা, কিন্তু থাক কিন্তু হ্যালো হ্যালো হ্যাঁ বলেন কিন্তু আমরা যে রিসেন্ট কাজগুলো করছি ইলাস্ট্রেটরতে ওগুলা তো যে রিসেন্ট কাজগুলো করছি ওগুলা থাকার কথা কিন্তু থাকছে না, মানে আপনি সেভ করতেছেন এআই ফাইলগুলো? হ্যাঁ আমি হচ্ছে পিকচার হিসেবে সেভ করা হচ্ছে, আবার ইলাস্ট্রেটর হিসেবে সেভ করা হচ্ছে, কিন্তু ইলাস্ট্রেটর মাঝে যে প্রথমে আমরা লগ ইন করে নতুন একটা পেজ ক্রিয়েট করব, ওখানে তো আমাদের আগের কাজগুলো দেখানোর কথা, এই যে আপনার যেরকম দেখা যাচ্ছে এটা দেখাচ্ছে না তো, বাট ইন্টারফেস তো এটা আছে। হ্যাঁ এইটা আছে। হ্যাঁ তাহলে সমস্যা নেই, ওটা না দেখালে সমস্যা নেই। ডাজন্ট ম্যাটার, আপনি ফাইল থেকে খুঁজে বার করুন, ওটা অনেক সময় সফটওয়্যারে গ্লিচ হয়, ওটা কোনো ইস্যু না। আচ্ছা আর ভাই আরেকটা প্রবলেম হচ্ছে, সরি স্ক্রাপ করার জন্য এরকম হয়েছে আমি অর্ধেক কাজ করে আমার একটা ঝামেলা হয়েছে, আমি চলে গেছি, তারপর আইসা দেখি এটা কোথায় জানি চলে গেছে, আবার নতুন করে আমার আপনি সেভ করেন না, যে সেভ করে যাবেন না ফাইল, কন্ট্রোল এস দিয়ে ফাইলটা সেভ করে যাবেন না, নাহলে তো হারায় যাবে। ও আচ্ছা যাই করে যেখান থেকে যাবেন সেভ করে রাখবেন। হ্যাঁ ভাইয়া আমি হচ্ছে ওই যে সেভ করছিলাম, তারপর হচ্ছে ওই ফাইলগুলো পরে আর ওপেন করতে পারি নাই, মানে সেভ এস দিয়ে যে এআই ফাইলটা কপি সেভ করছিলাম, পরে হচ্ছে ওইগুলা থেকে আর কি দেখায়, মানে আমার ল্যাপটপে ওইগুলা হচ্ছে আর ওপেন হয় নাই। কি দেখায় ওইখানে হচ্ছে ওই যে কি একটা মানে মাইক্রোসফটের কিছু একটা মানে মানে ওপেন রাইট করার ক্লিক জন্য করবেন, রাইট ক্লিক করে এখান থেকে দিবেন হচ্ছে ওপেন উইথ, ঠিক আছে? ইলাস্ট্রেটর যে কোনো ইলাস্ট্রেটর ফাইল ওপেন উইথে যাবেন, চুজ অ্যানাদার অ্যাপ দিবেন, চুজ অ্যানাদার অ্যাপ সিলেক্ট করবেন, করে এখান থেকে অ্যাডোব ইলাস্ট্রেটর ঠিক সিলেক্ট করবেন, না থাকলে এখানে মোর অ্যাপসে যায় চেক করবেন ইলাস্ট্রেটর আছে কিনা, ইলাস্ট্রেটর থাকলে সিলেক্ট করে এই নিচের এই টিক চিহ্নটা দিবেন, অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন এআই ফাইলস, টিক চিহ্ন দিয়ে ওকে করবেন। এরপর থেকে যত ইলাস্ট্রেটর ফাইল আছে সব এআই তেই ওপেন হবে, অন্য কিছু তো ওপেন হবে না। আচ্ছা ভাই আরেকটা প্রবলেম ছিল ভাই আমার, বলেন। আমি হচ্ছে ওই যে টেক্সট গুলো যে লিখছি তখন স্পেসিং এর একটু প্রবলেম হচ্ছিল আমার, যেমন ওই যে বিকজ লেখার পর হচ্ছে ওই যে গিভ আপ এর পরে বিকজ এর বেশ কিছু জায়গায় স্পেস বেশি হয়ে গেছিল, তারপর হচ্ছে ওই যে ওটা কিভাবে লিখছিলেন, একবারে লিখছিলেন নাকি আলাদা আলাদা করে প্রত্যেকটা ওয়ার্ড? না আমি হচ্ছে ইয়ে ইয়ে এন্টার দিয়ে দিয়ে নিচে নিচে লিখছিলাম আর হ্যাঁ ওইটা আপনার লিডিং এর ইয়াতে সমস্যা, ওটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, ওটা আপনাদের একটু বুঝতে সময় লাগবে। আচ্ছা ভাইয়া আচ্ছা দেখেন, আমি এখানে আপনাদের একটা ডেটা শীট দিয়ে রাখছি, এখানে ডান লেখেন না, এখানে কি করবেন আমি বলতেছি আপনাদের। এই ডেটা শীটটা দেখছেন সবাই, আপনাদের অ্যানাউন্সমেন্টে দিছিলাম যে এখানে কোনো শীট ক্রিয়েট করবেন না, আমি নিচে দেখছি 3 4 5 আজেরা শীট ক্রিয়েট করে রাখছেন, কিচ্ছু করবেন না। এখানে আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে, কি করতে হবে আমি বলে দিচ্ছি। দেখেন আপনারা নিজেদের গুগল অ্যাকাউন্টে যাবেন, গুগল অ্যাকাউন্টে আসার পর ক্রোমে আসবেন, যেখানে যেই গুগল অ্যাকাউন্ট থাকুক, আসার পর এখানে এই যে ডটে ক্লিক করে আপনারা যাবেন ড্রাইভে, আপনাদের গুগল ড্রাইভে যাবেন, ড্রাইভে ক্লিক করার পর আপনারা একটা ফোল্ডার তৈরি করবেন এখানে, আর আমার এখানে ফোল্ডারের জায়গা আছে কিনা আমি জানি না, অল্প একটু জায়গা আছে। আচ্ছা দেখেন, সো এই ড্রাইভে আসার পর আপনারা এখানে সিম্পলি ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে আপনারা তৈরি করবেন নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন এবং এটার নাম দিবেন হচ্ছে এসএস অ্যাসাইনমেন্ট, ওপেন করবেন। এই ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে না, এসএস অ্যাসাইনমেন্ট নামে একটা ফোল্ডার, এই ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পর এই ফোল্ডারের ভিতর রাইট ক্লিক করে আবার একটা ফোল্ডার তৈরি করবেন, ঠিক আছে? এই ফোল্ডারের নাম দিবেন আপনাদের প্রথম যে অ্যাসাইনমেন্ট সেটা কি, কোটেশন পোস্ট, ঠিক আছে? এটাকেও আমরা ক্রিয়েট করলাম, করার পরে এই যে ফোল্ডারটা আমাদের হইলো না কোটেশন পোস্টের, ওপেন করে এর মধ্যে আপনারা যে সব ফাইলগুলা হচ্ছে ইয়াতে দিবেন, কি বলে এই জায়গায় দিবেন না ছবিগুলা, এই ছবিগুলো আপলোড করবেন। আপলোড করবেন কেমনে, সিম্পলি যে কোনো আপনি যেখানে ফোল্ডারে সেভ করে রাখছেন ওখান থেকে এই যে ধরেন ছবিগুলো সিলেক্ট করবেন, করে টান দিয়ে ধরে এনে এই ফোল্ডারের ভিতর হয়ে গেল, এই ফোল্ডারের ভিতরে এনে এই যে ছেড়ে দিবেন, ড্রপ ফাইলস ইনস্ট্যান্টলি আপলোড দেন, ক্লিক করে ছেড়ে দিবেন, টান দিয়ে এনে এগুলো সব আপলোড হয়ে যাবে। সো আপনি কোটেশন পোস্টে এই দেখেন আপলোড হচ্ছে 1 by 1। সো কোটেশন পোস্টে ধরেন কি কি অ্যাসাইনমেন্ট করছেন, কয়টা করছেন, এখানে সবগুলো ছবি আকারে আপলোড হয়ে যাবে আপনার। বুঝতে পারছেন কি কি করব আমরা? জি ভাইয়া। আপলোড করার পর কি করবেন এখন শুনেন। আপলোড করার পর ধরে নেন আমার ফাইল আপলোড আছে, এখানে আমার অ্যাসাইনমেন্ট কোটেশন পোস্টে যা যা করছি আপলোড আছে, এই যে তীর চিহ্ন ক্লিক করবেন, এখান থেকে করবেন হচ্ছে গেট লিংক, গেট লিংক ক্লিক করবেন, করার পর
আপনার এখানে লিংক দিবে, দেখেন, ঠিক আছে, গেট লিংক। সেখানে রিস্ট্রিক্টেড দেওয়া আছে না, অনলি পিপল অ্যাডেড ক্যান ওপেন দিস লিংক, এই রিস্ট্রিক্টেডটা চেঞ্জ করবেন, নাহলে কিন্তু আপনার অ্যাক্সেস ছাড়া আমি আপনার অ্যাসাইনমেন্ট দেখতে পারবো না। সো এই রিস্ট্রিক্টেডটাতে ক্লিক করে আপনারা দিবেন এনিওয়ান উইথ দিস লিংক, দিয়ে এখানে জাস্ট দেখবেন যে ভিউয়ার অ্যাক্সেস দেওয়া আছে কিনা, ভিউয়ার, হ্যাঁ, এখান থেকে আবার এডিটর কমেন্টেটর এগুলো দিয়ে না, জাস্ট ভিউয়ার দেওয়া থাকবে, দিয়ে এই যে লিংকটা আছে এটা কপি করবেন, এটা কিন্তু আপনার এই ফোল্ডারের লিংক, ঠিক আছে, কপি করে আমরা কি করব, এটার লিংকটা বিশাল বড়, দেখেন আমি যদি এখানটায় আমাদের অ্যাসাইনমেন্ট শিটে এটা দিই, ধরে নেন এই যে ইনার এটা প্রথম অ্যাসাইনমেন্ট ইনি করছে, দেখেন বিশাল লম্বা হয়ে গেছে, কারোরই জায়গা আটবে না পরে দিতে গেলে, এই জন্য আমরা এই লিংকটাকে শর্ট লিংক করব। শর্ট লিংক করে কেমনে, সিম্পলি গুগলে যাবেন, যাওয়ার পরে এখানে লেখুন হচ্ছে ইউআরএল শর্টনার, আপনাদের সামনে কাটলি চলে আসবে, বিটলি আসবে, বিটলিতে যায় না, বিটলি কিন্তু বাংলাদেশ ব্যান করে দিছে, বাংলাদেশের ভিপিএন ছাড়া বিটলি চলে না, সো বিটলিতে কেউ দিয়েন না লিংক, ঠিক আছে, এই যে এটা ইউজ করেন কাটলি, কাটলিতে যাবেন, ওপেন করবেন, এখানে জাস্ট আপনাদের যে বিশাল বড় লিংকটা আছে পেস্ট লং ইউআরএল, এখানে ক্লিক করবেন, পেস্ট করবেন, কন্ট্রোল বি, শর্ট এনে ক্লিক করবেন, ও আপনাকে পিছে একটা লিংক এই যে তৈরি করে দিয়েছে, এটারে জাস্ট কপি করবেন, এটা হচ্ছে কোনটা আপনার প্রথম অ্যাসাইনমেন্টের লিংক, কপি করে আপনার যে কোটেশন পোস্টের অ্যাসাইনমেন্ট এই যে শীট আপনার নামের পাশে সুন্দর করে পেস্ট করে দিবেন, আর অবশ্যই চেক করবেন আপনি আপনার নামের পাশে যেন অন্য কারো নামের পাশে অ্যাসাইনমেন্ট দিয়েন না, তাহলে কিন্তু আপনার নামের অ্যাসাইনমেন্ট কাউন্ট হবে না, উনার কাউন্ট হবে, বুঝতে পারছেন? ভাইয়া আমার নামটা 3 বার দেওয়া আছে। তাহলে 2 বার ডিলিট করে দেন, কই থেকে দিছে, এই আসলে 3 বার দিছে বিকজ অফ হচ্ছে মিরপুর ব্রাঞ্চ থেকে একজন দেয়, বনানী ব্রাঞ্চ থেকে একজন দেয়, আরেকজন যে হচ্ছে শীটে তুলে ও আবার দিছে, দেখেন আমারটা 3 বার দেয়া। সো যাই হোক ডিলিট করে দিয়েন, যদি আপনার 3 বার থাকে ডিলিট করে দিয়েন, যাদের নাই অ্যাড করে দিয়েন, নিচে এখানে জাস্ট নাম অ্যাড করে দিবেন এখানটায় নাম। আচ্ছা ভাই, এগুলো ড্রাইভ লিংক থেকে কাউকে লিংক দিলে কি আমরা অন্য ফাইলে যেতে পারবো না, শুধু যেই না। ফাইলে দেব সেই ফাইলেই? শুধু যেই ফাইলের লিংক আপনি দিবেন, যেমন আমি এই ফাইল থেকে এই ফাইলে লিংক দিছি, আমি শুধু এটাই দেখতে পারবো, এইটা। সো আমি এই ক্লিক করলে এই লিংকে যদি আমি ক্লিক করি শুধুমাত্র ওই ফোল্ডারটা ওপেন হবে, দেখেন। কারেন্ট যাওয়ার সময় পায় না। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম যে এটার স্ক্রিনশট তুলবো, কিভাবে স্ক্রিনশট তুলবো, আমরা তো স্ক্রিনশট তুলবো হচ্ছে উইন্ডোজ শিফট এস এইটুকু দিয়ে। এখন আপনাদের দেখবেন হচ্ছে এখানটা স্ক্রিনটা ঘোলা হয়ে যাবে, যতটুকু এরিয়ায় ক্লিক এন্ড ড্র্যাগ করবেন অতটুকু এই যে স্ক্রিনশট তুলে ফেলছে, এবং স্ক্রিনশট তুলে অটোমেটিক্যালি কি লেখছে, সেভ টু ক্লিপবোর্ড, মানে কপি হয়ে গেছে অলরেডি স্ক্রিনশট তোলার সাথে সাথে। সো উইন্ডোজ শিফট এস প্রেস করবেন, যতটুকু স্ক্রিনশট তোলার দরকার ক্লিক এন্ড ড্র্যাগ করে সিলেক্ট করবেন, স্ক্রিনশট উঠে যাবে। আদারওয়াইজ আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি উইন্ডোজ শিফট এস কাজ না করে সার্চ বারে আসবেন, স্নিপিং টুল লিখে সার্চ করুন, SNIP লিখলেই চলে আসবে স্নিপিং টুল, ক্লিক করবেন, করার পরে প্রেস করবেন নিউ, আপনার স্ক্রিন সাদা হয়ে যাবে। যতটুকু স্ক্রিন আপনার দরকার স্ক্রিনশট নেওয়ার অতটুকু জায়গায় ক্লিক এন্ড ড্র্যাগ করবেন, এই যে স্ক্রিনশট উঠে গেছে, ঠিক আছে। এবার আমরা ইলাস্ট্রেটরে এটাকে নিয়ে আসবো কিভাবে, রাইট ক্লিক করে কপি, রিপিট করবেন, হ্যাঁ ওই এটা এই পাশ যেটুকু বলছিলেন একটু রিপিট করবেন, যে স্ক্রিনশটের পরে উইন্ডোজ শিফট এস দিবেন, তাহলে আপনাদের স্ক্রিনটা ঘোলা হয়ে যাবে, যতটুকু দরকার ক্লিক এন্ড ড্র্যাগ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এটা অটোমেটিক্যালি কপি হয়ে যায়। এই যে সেভ টু কপি হয়ে গেছে, যেহেতু আমি ডাইরেক্টলি ইলাস্ট্রেটরে এসে পেস্ট করলে এটা হয়ে যাবে, ঠিক আছে। আদারওয়াইজ এটা যদি কাজ না করে তাহলে কি করব, আমরা যাব হচ্ছে ওই স্নিপিং টুল, স্নিপ লেখা সার্চ করবেন, এই যে চলে আসবে, এটা ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, আবার স্ক্রিন সাদা হয়ে যাবে, যতটুকু দরকার স্ক্রিনশট তুলে নেবেন ক্লিক এন্ড ড্র্যাগ করে, এটা আমাদের স্ক্রিনশট উঠে গেছে। রাইট ক্লিক করে কপি করবেন, সরি সেভ অ্যাজ এ চলে গেছে, রাইট ক্লিক করে কপি। এবার আমরা যাব হচ্ছে ইলাস্ট্রেটর, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, এই যে আমাদের ডিজাইন কপি পেস্ট হয়ে গেছে, স্ক্রিনশট ক্লিয়ার। জি ভাইয়া। এবার আমরা এটাকে সুন্দর করে শিফট ধরে বড় করব, কারণ শিফট না ধরলে এটা চ্যাপ্টা হয়ে যাবে, পরে আমরা যা ডিজাইন বানাবো ওটা চ্যাপ্টা হয়ে যাবে। আচ্ছা বলেন তো ডিজাইনটা কতটুকু, এই কালো এরিয়া ও ডিজাইনের মধ্যে না শুধু কমলা এরিয়া পর্যন্ত?
কমলা এরিয়া পর্যন্ত, কালো এরিয়া আপনার ফিল ইয়াক এই ব্যাকগ্রাউন্ডের, এই যে ব্যাকগ্রাউন্ডের দেখছেন, কালো এরিয়াটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের। আমার ডিজাইন হচ্ছে শুধুমাত্র কমলা যে চারকোনা বক্সটা এতটুকু, এটা একটু বুঝেন, নালে কিন্তু পরে অনেকে দেখছে কালো শহর ডিজাইন করে, কারণ এটা স্ক্রিনশট তোলার সময় আসছে, ঠিক আছে? এটা কিন্তু ডিজাইনের অংশ না, স্ক্রিনশট তোলার সময় আসছে। ডিজাইন হচ্ছে শুধুমাত্র কমলা এরিয়াটার ভিতর যা আছে এতটুকু। এতটুকু সবাই ক্লিয়ার? তাহলে ডিজাইন স্টার্ট করবো আমরা। জি ভাই। জি ক্লিয়ার। ওকে, সো আমরা যদি এখানটায় ডিজাইন করি, এখানটায় আমাদের যেটা করতে হবে সবার আগে কমলা ব্যাকগ্রাউন্ড বানাতে হবে। রেক্টেঙ্গেল টুল নেন, রেক্টেঙ্গেল নিয়ে আমরা একটা কমলা ব্যাকগ্রাউন্ড বানাবো। ক্লিক এন্ড ড্র্যাগ করে আর্টবোর্ডের কোণা থেকে আর্টবোর্ডের কোণা পর্যন্ত একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম। সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এখানে কমলা কালার দিয়ে দিলাম। তবে একটা জিনিস আমি আগেও বলছি, আবারও বলতেছি, ইনশিওর করবেন যে এর কোণা যেন একদম কোণায় যেন এরকম ম্যাচ থাকে, কোনো সাদা অংশ যেন না থাকে আর্টবোর্ডে, তাহলে কিন্তু আপনার ডিজাইনের চারপাশে সাদা অংশ চলে আসবে। দেখেন। আচ্ছা ভাই, বেশি নিয়ে ফেললে কি হবে? বেশি নিলে সমস্যা নাই, বাইরে বের হয়ে থাকবে আর্টবোর্ডের, সমস্যা নাই। ওকে ওকে, তো আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। তো আপাতত আমাদের এটা আর কোনো প্যারা দিবে না, আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। দুইটা ছবি বসাতে হবে আমাদের। তো ছবির জন্য আমরা আগে জায়গা বানায় ফেলি। রেক্টেঙ্গেল টুল দিয়ে ক্লিক এন্ড ড্র্যাগ করে ধরেন এত বড় বড় ছবি লাগবে আমাদের। এটাতে অন্য একটা কালার দিলাম, ধরেন এই সবুজ টাইপের কিছু একটা। তো এই সবুজ বক্সের ছবি বসবে একটা, এইটাকে কপি করে নিচে নিয়ে আসবো। দুইটা ওয়ে আছে আমার কাছে, কি কি? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে জাস্ট টান দিয়ে ধরে নিচে নিয়ে আসলাম। হ্যাঁ, কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে, দেখেন নিচে আনার পর সোজা আসে না, কিন্তু মাউস কিন্তু টেরা হয়েছে, দেখছেন? সোজা আসতেছে না। সোজা আনতে হলে কি করতে হয় বলেন তো? সোজা যদি নিচে নামাইতে চাই, শিফট চেপে ধরতে হবে। শিফট চেপে ধরতে হবে। এই যে শিফট চেপে ধরে নামাবেন, তাহলে এই যে সোজা বরাবর নিচে নামবে। দেখেন, আমি মাউস যদি ডানে বামেও না চাই, শিফট চেপে ধরে ওর কোথাও নড়বে না। যে শিফট চাপে ছেড়ে দিব, এরকম দেখেন ডান নড়াচড়া শুরু করছে, দেখছেন? শিফট চেপে ধরলে স্ট্রেইট এরকম থাকবে। এই দেখেন, আমরা শিফট ধরে নিচে নামাবো। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আনতে পারি, অথবা ডিরেক্টলি এটাকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে কপি করে নিচে নামাবো। সো অলরেডি কপি মোডে আছে। কেমনে বুঝবেন? মাউস দেখেন দুইটা হয়ে গেছে, কার্সার দেখছেন, একটা কালো একটা সাদা, তার মানে এখন কপি মোডে আছে। তাই কপি করে নামানোর সময় এইবার শিফট চেপে ধরবেন, একদম স্ট্রেট নিচে আসবে, এবং আগে মাউস ছাড়বেন, আগে বাটন ছাড়বেন না, কিন্তু আগে মাউস ছেড়ে দিবেন, কপি হয়ে যাবে, তারপর বাটন গুলো ছেড়ে দিবেন, হয়ে গেছে। বুঝা গেছে এটা কপি করছি কিভাবে? বুঝতে পারছেন? জি পারছি ভাইয়া। জি ভাইয়া। আমরা এই দুটোকে এখন সিলেক্ট করে সুন্দর করে আর্টবোর্ডের মধ্যে নিয়ে যাই। আমাদের আর্টবোর্ডের ছবি বড় হইলো কেমন? ও, আমাদের ডিজাইনটা বড় করে ফেলছি না? এক কাজ করি, তারা ডিজাইনটাকে আগে আর্টবোর্ডের সমান করার চেষ্টা করি। হ্যাঁ, ওই জন্য ডিজাইনটাকে আপাতত চেষ্টা করতেছি যে আমার আর্টবোর্ডের সমান করতে। হ্যাঁ, কমলা কালারটাকে চোখের আন্দাজে করেন, সমস্যা নাই। আর ডিরেক্টলি যদি আর্টবোর্ডের উপর রাখে করতে পারেন তাহলে আরো ভালো, যে আপনি আপনার আমরা কি এখান থেকে যে টপ ইমেজ থেকে কালো কেটে কমলা কেটে দিতে পারি না? দরকার নাই অত ঝামেলা করার। রেক্টেঙ্গেল টুল দিয়ে আবার বানাই নি ছবিগুলোর জন্য জায়গা, এই এতটুকু দিয়ে আমি বানাই নিলাম। অল্টার চেপে ধরে কপি করে এটাকে একটু চাপাই দিই, বেশি বড় হয়ে গেছে। অল্টার চেপে ধরে এটাকে কপি করে নিচে নামাই দিলাম, অল্টার আর শিফট, এই দুটাকে সিলেক্ট করে আমরা এবার টান দিয়ে ধরে আমাদের আর্টবোর্ডের মাঝামাঝি নিয়ে যাই, এখানটায় কিছুটা, এই জায়গায়। সেই দুটোতে আমাদের ছবি বসবে। আপাতত আর কোনো আমাদের প্যারা নেই, ছবি বসার জায়গা আমরা রেখে দিছি। এবার আমাদের বানাতে হবে যে হাফ রিং যেটা, বা হাফ সার্কেল যেটা দেখতেছেন, এটা বানাতে হবে। হাফ রিং বা এই যে হাফ সার্কেল, এটা বানাতে হবে। এটা কেমনে বানাবেন? তো সিম্পলি আমরা এখানটা একটা সার্কেল তৈরি করব, ইলিপস টুল দিয়ে একটা সার্কেল বানাবো এরকম, ঠিক আছে? আমরা অলরেডি যা পারি তাই ইউজ করি। হ্যাঁ, আমরা কি পারি বলুন তো? আমরা সিজার টুল পারি, কিন্তু ওটা দিয়েও করা যাবে। সো সার্কেল বানানোর পর দেখেন এখানটায় আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অপাসিটি। কিছু মানে এর আগে ডিজাইনে আপনারা বলছিলেন না ভাই যে কমার কালারটা কিভাবে জলছাপ দিছে বা ইয়া করছে, সেম জিনিস অপাসিটি কমাই দিছে। এই যে শেপটা বানাইছি না, এটার অপাসিটি আমরা কমাই দিব। অপাসিটি কি? অপাসিটি হচ্ছে কেমনে বুঝাই? ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্ট তো বুঝেন,
সো ট্রান্সপারেন্ট হচ্ছে মানে এপার ওপার দেখা যায় যেটা, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। আর অপোসিটি হচ্ছে উল্টা। অপোসিটি এটাই, যদি অপোসিটি 100% থাকে তাহলে আপনি পুরো শেপটা ভিজিবল দেখতে পারবেন। এই দেখেন শেপটা সিলেক্ট করলাম, উপরে লেখা আছে কিন্তু অপোসিটি, দেখছেন? অপোসিটি যদি 100% থাকে শেপটা ক্লিয়ারলি দেখা যাবে। আমি যদি অপোসিটিটা ধীরে ধীরে এখান থেকে কমায় দিই, এই দেখেন ধীরে ধীরে গায়েব হচ্ছে, দেখছেন? সো অপোসিটি কমতে কমতে যদি 0 করে দিই, শেপ গায়েব হয়ে যাবে। বুঝা গেছে? সো আমরা এবার শেপটার অপোসিটি আবার বাড়ায় দিলাম, এই ফুল চলে আসলো, অপোসিটি কমায় দিলাম, গায়েব হয়ে গেল। যতটুকু রাখার দরকার ততটুকু রাখবেন। এই যে আপনার জলছাপ তৈরি হয়ে গেছে। সেম কোটেশনের মধ্যে আপনি কি করতে হবে বলেন তো? কোটেশন বানাবেন, এই যে অর্ধেকটা বাইরে রাখতে হবে। এই যে কোটেশন বানানোর পর এটা জাস্ট অপোসিটি কমায় দিবেন আপনি, দেখেন এটাও জলছাপ হয়ে যাবে। দেখছেন? বুঝতে পারছেন কার কোশ্চেন ছিল না এটা? তো এটার অপোসিটি কমায় আমার লাভ কি হইলো? লাভ হলো যে আমি পিছনের ডিজাইনটা দেখতে পাচ্ছি, এই পিছনটা আমার ডিজাইনটা কেমন আছে, শেপটা কেমন, চ্যাপটা না গোল নাকি। সো এবার আমরা এর মতো করে কিছুটা বানানোর চেষ্টা করবো। এই শেপটাকে আমরা একদম কোণার সাথে ম্যাচ করে দিলাম। দেখেন উপর দিক থেকে একটু চ্যাপটা, এই পাশ থেকে একটু চ্যাপটা। সো আমরা এটাকে একটু চ্যাপটা করব, এদিকে আবার উপর থেকে একটু চ্যাপটা করব। এটা পারফেক্ট সার্কেল না, ঠিক আছে? এরকম বুঝা গেছে এতটুকু কি কি করছি আমরা? এতটুকু বুঝছি। এইবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এইটাকে না আমরা পুরো পিওর সার্কেল এরিয়া রাখছি না, আমরা কি করব জানেন? এইটাকে এই যে কালো দাগটার মাঝ বরাবর নিয়ে আসবো সার্কেলটাকে, এরকম। আবার এইটাকেও এই মাঝ বরাবর আনবো। কেন একটু পরে বুঝবেন। আনার পরে আমরা কি করলাম দেখেন, এটাকেও একটু মাঝ বরাবর নিয়ে আসলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটু ডান পাশে চাপাই দিব এটাকে। এবার আমরা সুন্দর করে এটাকে স্ট্রোকে কনভার্ট করব। সো ফিল কালার বন্ধ করে দিবেন, স্ট্রোক কালার সরি শেপটা সিলেক্ট করে ফিল কালার নান, স্ট্রোক কালার আমরা এখান থেকে দিয়ে দিলাম ধরেন হলুদ, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা কি করতেছি। স্ট্রোক পয়েন্ট মোটা করতে থাকেন, দেখেন দেখছেন দুই পাশ থেকে বাড়ে স্ট্রোক। এই জন্য আমরা কি করছি বলেন তো? মাঝামাঝি নিয়ে আসছি। বুঝতে পারছেন কেন মাঝামাঝি নিয়ে আসছিলাম পাঁচটাকে? আমি স্ট্রোকটাকে এত মোটা করে নিলাম। এতটুকু ক্লিয়ার? কি করছি আমি এখানটায়? হ্যালো, আছেন না নাই? ঘুমাইতেছেন আপনারা? জি ভাই। এবার শর্টকাট সিজার টুল নেবেন, নিয়ে আমরা এই যে এই জায়গাটায় একদম ঠিক মাঝ বরাবর ঠিক মাঝামাঝি কাটবো। এই যে একটা চার কোণার দিচ্ছেন অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাঙ্কার পয়েন্ট একটা ক্লিক করবেন সিজার টুল নিয়ে, আবার এই অ্যাঙ্কার পয়েন্ট নিচে যেটা একদম বরাবর নিচে, এই অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করবেন, ঠিক অ্যাঙ্কার পয়েন্টের উপরে। এবার সিলেকশন টুল দিয়ে বাম সাইডের এরিয়াটা সিলেক্ট করে ডিলিট করলাম। সো আমার হাফ সার্কেল রেডি। এবার এটাতে আমরা কি করব? অপোসিটিটা বাড়াই দিব ম্যাক্সিমাম, এই যে ঠিক আছে, এখানে বসা দিলাম। বুঝছি এতটুকু? এইবার আমরা যেটা করব এটাকে কপি পেস্ট করে উল্টা দিব, রিফ্লেক্ট করে দেব। সো একটা কাজ করতে পারি আমরা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি পেস্ট হয়েছে না? এই দেখেন বুঝছে? এবার এটাকে সুন্দর করে শিফট ধরে এই যে উল্টাই দিচ্ছি, উল্টাই দিয়ে এটাকে একদম আর্টবোর্ড পর্যন্ত ম্যাচ করে দিতে হবে। এইটা দেখেন একদম আর্টবোর্ড পর্যন্ত ম্যাচ করা, দেখছেন? সো এটাকে আমরা একদম আর্টবোর্ড পর্যন্ত জুম করে ম্যাচ করে দিলাম। এবং এই কালোটা কি হবে আরেকটু বাম পাশে চাপবে যেন মাঝখানে কোনো গ্যাপ না থাকে। তো ছবিটাও আরো বাম পাশে চাপবে। ছবির বক্স কি বড় হয়ে গেছে না সার্কেল বড় হয়ে গেছে? আমাদের সার্কেল তো বড় হওয়ার কথা না, তাহলে ছবির বক্স মনে বড় হয়ে গেছে। এই যে কমলা কালার এই পাশে বক্সটা আরেকটু ছোট করে দিই, শিফট ধরে একটু ছোট করে নিলাম। এবার ঠিক আছে, এবার চলে বক্স তুলে বড় হয়ে গেছে। মাউথপিস অন করা কার? ফ্লিপ কিভাবে করব? শিফট ধরে শিফট দিলেই কি এটা ফ্লিপ হয়ে যাবে সার্কেলটা? না, আমি আগে কপি পেস্ট করে নিছি। এই যে আমাদের এটা তো প্রথমে পাইছি,
এইটাকে আমরা কপি পেস্ট করছি কি দিয়ে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এই শর্টকাটটা সবসময় কাজে লাগবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কপি পেস্ট হয়েছে কিনা হয় নাই, একটার উপর আরেকটা আছে বোঝা যাচ্ছে না, কপি পেস্ট কিন্তু হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে সিলেকশন টুল দিয়ে ঘোরাবেন এবং ঘোরানোর সময় শিফট চেপে ধরবেন, তাহলে ঠিক আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে ধরে ঘুরবে। সো 90 ডিগ্রিতে ঘুরাই নিলাম। ওকে এবার এটাকে ডান পাশে চাপাই দিলাম এরকম। এই যে এই জিনিসটা বানাইছি আমি এখানটা, বুঝা গেছে? হ্যালো ভাইয়া, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলেও তো কপি হয়। হ্যাঁ, কিন্তু সমস্যা কি হয় জানেন? মানে ওটা আর এক জায়গায় যায় আর কি। আরেক জায়গায় যায়। তো আমি তো আরেক জায়গায় চাইতেছি না। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে এই যে দৌড়াইতেছে, আমার তো এইটার ঘুম সরে যাবে। দরকার কি আমার দরকার এক জায়গার উপরে। ওইটাও করতে পারেন আপনার যদি মন চায় ভাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে করেন, আমার কোনো আপত্তি নেই। আমার ডিজাইন হলে হলো, আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে করেন, অল্টার চেপে ধরে করেন, যে আপনার মন চায় তেমনি করেন, আমার ডিজাইন চাই। ওকে ভাই। এরপরে হচ্ছে দেখেন আমাদের কালার গুলো দিতে হবে, কিন্তু মজার বিষয় আপনারা এটা এখন পর্যন্ত নোটিস করছেন কিনা আমি জানি না। সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম। এটা ফিল না স্ট্রোক বলতে পারবেন না কেউ? এই শেপটা এটা স্ট্রোক। এটা স্ট্রোক। সো আমরা যদি আইড্রপার দিয়ে কালার দিই এরকম হয়ে যায়, এটা কি কেউ দেখছেন, নোটিস করছেন এখন পর্যন্ত? কি হইছে বলেন তো এখানে, দেখি বলতে পারেন নাকি? ফিল কালারটা চলে গেছে। ফিল কালার সিলেক্ট হয়ে গেছে। ফিল কালার চলে আসে, দেখেন শেপটা সিলেক্ট করে যেই আমি আইড্রপার দিয়ে ক্লিক করছি ফিল কালার চলে আসছে, স্ট্রোক কালার চলে গেছে। সো মনে রাখবেন আইড্রপার দিয়ে শুধুমাত্র কোন কালার কপি করা যায় বলেন তো? ফিল কালার। স্ট্রোক কালার কিন্তু কপি করা যায় না, এটা মাথায় রাখবেন। কিন্তু স্ট্রোক কালার কপি করা যায়, কখন যায় এটা বলতেছি। দেখেন আমরা এটাকে কি করব, স্ট্রোকে কনভার্ট করব। কালার তো চলে আসছে, আমরা জাস্ট এটাকে স্ট্রোকে কনভার্ট করব। সো এই যে এখান থেকে কালারটা কি করতে হবে, ফিলকে স্ট্রোকে আমরা এই যে অ্যারোতে ক্লিক করে সোয়াপ করে দিলাম। এখন আমার কালারটা কই চলে আসছে বলেন তো? এই দেখেন স্ট্রোকে চলে আসছে, দেখছেন? এবার আমাদের স্ট্রোক পয়েন্ট ছিল হচ্ছে 140। তো আমরা এখানে এক কাজ করি, 140 লিখে দিই। 140 লিখে এন্টার প্রেস করবেন, হয়ে গেছে। সেম ভাবে এই শেপটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে দেখেন, এবার যদি আমি ছবিতে ক্লিক করি তাহলে সেম জিনিস হচ্ছে কিন্তু, তাই না? ফিল কালার দিয়ে দিচ্ছে। বাট আমি যেহেতু একটাতে অলরেডি করে ফেলছি, আমি কি করবো জানেন? আইড্রপার দিয়ে পাথের উপর ক্লিক করবো, এইটা নিয়ে নিছে, দেখছেন? এখন কিন্তু আবার স্ট্রোক কালার দিছে, কিন্তু স্ট্রোক যখন সিলেক্ট করে আপনি ছবি থেকে নিবেন তখন কি দিবে? এই দেখেন ফিল কালার দিবে আইড্রপার। আবার যে স্ট্রোক থেকে ক্লিক করবেন স্ট্রোকের কালার দিবে। বুঝতে পারছেন কাহিনী? কি বলছি বুঝছেন আপনারা? আর মানে হচ্ছে যে আইড্রপার দিয়ে যেখানে ক্লিক করব ঠিক ওইটার কালারটাই নিবে। যদি আমি পাথ ধরে ক্লিক করি তার মানে পাথের কালারটা নিবে, আর পাথের কালার হ্যাঁ হ্যাঁ, শুধু পাথের কালার নিবে না, পাথের সাইজও নিবে। ফন্ট পাথের যে যেমন 140 পয়েন্ট ছিল না, দেখেন আমার এই সার্কেলে 140 হয়ে গেছে, দেখছেন? অটোমেটিক, আমি কিন্তু দিই নাই। সো আইড্রপার দিয়ে ক্লিক করার সাথে সাথে এটা নিয়ে নিছি। বুঝতে পারছেন? ক্লিয়ার? এতটুকু কেমনে বানাইছি স্ট্রোক দিয়ে। এবার আমাদের আর কাজ নেই, আরেকটা কাজ আছে এখানে। আমার একটা প্রবলেম হয়, আমার হচ্ছে সিজারের জায়গায় ইরেজার আসে, মানে সিজারটা কিভাবে বের করব? কোন সার্চ অপশন বা করবেন কেন? আপনার এখানে এটা নাই? এরকম না ভাইয়া, ইরেজার আসে। ওর নিচে কিছু আসে না? রাইট ক্লিক করে ট্রাই করে না ভাইয়া, ফার্স্ট ইরেজার ছিল। আর নালে শর্টকাট হচ্ছে সি, শর্টকাট হচ্ছে সি প্রেস করবেন কিবোর্ডে, অটোমেটিক্যালি সিজার অ্যাক্টিভেট হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সো এবার দেখেন এর নিচে একটা কালো সার্কেল আছে, হাফ সার্কেল, দেখছেন এই ছবির নিচে? তো সেম ভাবে এইটাকে আপনি ধরেন এই স্ট্রোকটাকে অল্টার ধরে কপি করে আনেন, অল্টার শিফট ধরে আনলে কি আসবে? যে স্ট্রেট আসবে, দেখছেন? একদম স্ট্রেট আসতেছে। আমি এটার উপরে নিচে মাউস নাড়াইলেও দেখেন নড়তেছে না সহজে। যে আমি শিফট ছেড়ে দিব, এই দেখেন নাচানাচি শুরু করবে। সো অল্টার ধরে কপি করতেছি আর শিফট চেপে রাখছি যেন স্ট্রেট হয়, আনে বসাইলাম। এটা কিন্তু স্ট্রোক না, এটা হচ্ছে ফিল কালার। ভালো কথা, এটা বড় হবে। সুন্দর করে আমরা শিফট ধরে এটারে বড় করব, মনে রাখবেন। ভাই এটা আরেকটু রিপিট করেন কথাটা। আমরা এই স্ট্রোকটাকে, এই যে ডান পাশে যেটা আছে, এইটাকে অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম, অল্টার ধরে কপি করলাম আর শিফট ধরলাম যেন স্ট্রেট আসে। আনলাম এত দূর, আনার পরে আমরা এটাকে ছেড়ে দিছি, এ আসছে না? আমাদের এটা দরকার হচ্ছে ফিল কালার।
So আমরা কি করব, এখান থেকে সোয়াপ করে স্ট্রোককে কি করব, ফিল করে দিলাম, ফিল হয়ে গেছে। এবার আমরা এটাকে সুন্দর করে শিফট ধরে এইদিকে অ্যাডজাস্ট করে দিলাম বড় করে। আর এই দিকটা শিফট ধরে বড় করলে হবে না, বেশি বড় হয়ে যাবে, এই জন্য আমরা টান দিয়ে ধরে এটাকে এই অ্যাডজাস্ট করে দিলাম। বুঝা গেছে কেমনে বানাইছি এটা? বুঝতে পেরেছেন দাদা? জি বুঝতে পারছি। এবার এখন একটা প্রবলেম হয়েছে ভাই, সার্কেলটা তো পিছনে আর ছবি যে সবুজ বক্স আছেন ছবি থাকবে উপরে, কেমনে আনবেন? এই প্রবলেম হয়তো বা আপনারা আগেও এই অ্যাসাইনমেন্ট করতে গিয়ে ফেস করছিলেন, করা উচিত একটাতে। এখানে দেখেন আমি এখানে কয়েকটা বক্স বানাইছি। ছবির পিছনে ওটা যদি আমি পাত করে করে দেই, ছবির পিছনে কেমনে করবেন? যাই বানাবেন সব ছবির উপরে হবে, নিয়মিত এটা। মানে ছবির সাইড দিয়ে আর ফিল কালার আসবে না তো। আপনি যেটা বলতেছেন পাথ করে দিলেও এই যে এই জায়গায় কেমনে দেখাবেন আপনি, এই যে এই জায়গায় দুটো ছবির মাঝখানে। গ্রিন টু ব্যাক অর্ডার করতে হয়। সো এখানে দেখেন আমি এখানে এটা তো অন্য কালার দিই, বেগুনি। আচ্ছা দেখেন, সো এখানে আমাকে বলেন দেখি সবার নিচে কোন শেপটা আছে, বলতে পারবেন? বেগুনি কালারটা সবার নিচে, আর সবার উপরে? তারপর সিরিয়ালি বলেন, বেগুনির পরে কি আছে? ম্যাজেন্টা। হ্যাঁ, তারপর ব্লু, তারপর ইয়েলো, আর সবার উপরে সবুজ। সো এখানে 1 বাই 1 লেয়ার গুলো একটার পর একটা হইছে, কারণ আমি একটার পর একটা তৈরি করছি, ঠিক আছে? ইকো হইতেছে কেন? অফিস অন করা। সো এখানটায় দেখেন এবার আমরা কি করব, আমার টার্গেট হচ্ছে যে সবুজ লেয়ারটাকে আমি হলুদ লেয়ারের পিছনে নিয়ে যাব, এক স্টেপ পিছনে নিয়ে যাব। তো সিলেকশন টুল দিয়ে সবুজ লেয়ারটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা কি করব জানেন? এই দেখেন অ্যারেঞ্জ, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জের মধ্যে চারটা অপশন আছে, একটা সেন্ড ব্যাক, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্রিং ফরওয়ার্ড, আর একটা ব্রিং টু ফ্রন্ট। ঠিক আছে, চারটা অপশন আছে, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। চারটার কি কাজ? এবং ডান পাশে শর্টকাট গুলো দেখে রাখবেন, কারণ এই শর্টকাট গুলো অনেক জরুরি। ব্যাক সেন্ড টু ব্যাক হলে একদম পিছনে চলে যাবে। হ্যাঁ, সো এই শর্টকাট গুলো মনে রাখবেন, ঠিক আছে? কারণ আমরা বারবার রাইট ক্লিক, যদি 100টা লেয়ারের পিছনে নিতে হয় পাগল হয়ে যাবেন আপনি বারবার রাইট ক্লিক করতে করতে। 100টা লেয়ারের পিছনে নিতে হলে 300 বার ক্লিক করা লাগবে, যেটা সম্ভব না। সো আমরা দেখেন শর্টকাট গুলো মুখস্থ করে রাখবো। সো আমরা শেপটা, সবুজ শেপটা সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, দেন আমরা এক স্টেপ যদি পিছনে নিয়ে যেতে চাই তাহলে আমরা দিব হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড। এক স্টেপ পিছনে যাবে, সেন্ড ব্যাকওয়ার্ড, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং, শর্টকাট মনে রাখবেন। সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম, দেখেন হলুদের নিচে চলে গেছে, বাট ও কিন্তু এই যে নীলের নিচে যায় না, দেখছেন? হলুদের নিচে গেছে বাট নীলের নিচে কিন্তু যায় নাই, কারণ আমি ওকে বলছি কি, সবুজটাকে বলছিলাম এক স্টেপ পিছনে যাও। আমি যদি আবার বলি ওকে রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড, তাহলে দেখবেন ও আবার নীলের পিছনে গেছে, কিন্তু পিঙ্কের পিছনে কিন্তু যায় না, দেখছেন? সো এক স্টেপ করে পিছে যাই। আমি যদি এক স্টেপ করে আবার উপরে আনতে চাই সবুজটাকে, সো রাইট ক্লিক, সবুজটাকে অবশ্যই সিলেক্ট করে নেবেন, রাইট ক্লিক অ্যারেঞ্জ। এবার বলতে হবে কি ব্রিং ফরওয়ার্ড, তাহলে এক স্টেপ উপরে আসবে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং, এটা হচ্ছে শর্টকাট। দেন এই দেখেন এক স্টেপ উপরে আসে, হলুদের উপরে আসে না কিন্তু একটা উপরে আসছে। আবার সবুজটাকে সিলেক্ট করে রাইট ক্লিক অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড যদি দেন, এবার হলুদের উপরেও চলে আসছে। বুঝতে পারছি এক স্টেপ করে কিভাবে পিছনে নিয়ে যাব? বারবার রাইট ক্লিক অ্যারেঞ্জ করাচ্ছে। আমি যদি এই কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং আর থার্ড ব্র্যাকেট ক্লোজিং ইউজ করি তাহলে কাজ করবে না? করবে। এই দেখেন সবুজ শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিছি, এক স্টেপ পিছনে গেছে, আবার কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং দিছি, আরেক স্টেপ পিছনে গেছে, আবার যদি আমি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং দিই এই যে উপরে আসবে, দেখছেন? সো আপনি এটা শর্টকাট ইউজ করে এই যে এভাবে করতে পারবেন, শর্টকাট ইউজ করবেন, কারণ বারবার রাইট ক্লিক অ্যারেঞ্জ করা সম্ভব না। এবার আপনার মন চাইছে যে সবুজটাকে আমি সবার পিছনে নিয়ে যাবো, সবার উপরে আছে সবার পিছনে নিয়ে যাবো, তাহলে কোনটা দিতে হবে? সেন্ড টু ব্যাক, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেনিং, সো এটা দিবেন সেন্ড টু ব্যাক, সবার পিছনে চলে গেছে। এখন আপনি সবুজটাকে সরাই দেখছেন, গেছে, বেগুনির পিছনে যায় নাই, বেগুনির লেয়ারটা উপরে নিয়ে আসেন, এই দেখেন চলে এসেছে, দেখছেন? সো সেন্ড টু ব্যাক দিলে সবার পিছনে চলে যাবে। আবার সবুজটাকে যদি আমি সবার উপরে আনতে চাই, রাইট ক্লিক অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজিং হচ্ছে এর শর্টকাট, ক্লিক করেন চলে আসছে।
বুঝতে পারছি সামনে পিছনে নিয়ে যাবো কিভাবে লেয়ার। এবার আমার সবুজটাকে পিছনে নিয়ে যেতে হবে, এই সরি কালোটাকে পিছনে নিয়ে যেতে হবে। এখানে আপনি দুইটা ভাবে করতে পারেন, কালোটাকে পিছনে নিয়ে যান অথবা সবুজটাকে উপরে নিয়ে আসেন, যেমনি আপনার ইচ্ছা। সো আমি সব কালোটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড দিলাম। গেছে? যায় নাই কেন? সিলেক্ট হয় নাই। হইছে এই যে গ্রিনটা সিলেক্ট করে আছেন আপনি, গ্রিনটা সিলেক্ট না, এই যে সব কালোটা সিলেক্ট করা কেন যায় নাই বলুন দেখি, বুদ্ধি খাটালে বলতে পারবেন। এখানে দুইটা গ্রিন কালার বক্স, এই জন্য কাছাকাছি আরেকটু চিন্তা করেন। দুইবার দেওয়া লাগবে। দিলাম রাইট ক্লিক, অ্যারেঞ্জ দিলাম, আরেকবার দিলাম সেন্ড ব্যাকওয়ার্ড, যায় নাই কেন? গ্রিন কালারটা তো সর্বপ্রথম নিছেন না, তারপরে অনেক লেয়ার হইছে না, এই যে কাছাকাছি কথা বলছেন, গ্রিন কালারটা তো অনেকবার অনেক আগে নিছি রাইট, সবার প্রথম কাজ কিন্তু আমরা এটাই করছিলাম, তারপরে এই শেপ বানাইছি, এই শেপ বানাইছি, তো অনেকগুলো লেয়ার আছে, এই জন্য আপনাকে বারবার রাইট ক্লিক অ্যারেঞ্জ করে ব্যাকওয়ার্ড দেওয়া লাগবে, তাহলে হয়তোবা যাবে। এই দেখেন যাচ্ছে, দেখছেন ও কিন্তু যাচ্ছিল প্রথম থেকে, শুরু থেকে যাচ্ছিল একটা একটা করে লেয়ার। আমরা বুঝতেছিলাম না কেন বলেন দেখি, কারণ অনেকগুলো লেয়ার ছিল, দ্যাটস ওয়াই। অনেক এই জন্য বারবার এই যে একটু আগে বললাম বারবার এই যে রাইট ক্লিক অ্যারেঞ্জ করাচ্ছে, আমি যদি এটা শর্টকাট ইউজ করতাম কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, এই যে চলে গেছে, এই যে এই দেখেন দেখছেন শর্টকাট ইউজ করার সুবিধা, বারবার রাইট ক্লিক অ্যারেঞ্জ করার দরকার নেই। আমি এইভাবে করতে পারতাম, আদারওয়াইজ আরেকটা ওয়ে কি ছিল বলেন তো দেখি, আরো একটা শর্টকাট ওয়ে আছে, তাড়াতাড়ি বলেন দ্রুত। সেন্ড টু ব্যাক, সবুজ দুইটা সিলেক্ট কইরা রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক দিলে কি হয় দেখেন, কই গেছে, গায়েব হয়ে গেছে। এখন কেন গায়েব হয়েছে? গ্রিন নিউজটা সেন্ড টু ফ্রন্ট দিয়ে চলে আসছে, অরেঞ্জেরও নিচে চলে গেছে, মানে সব লেয়ারের নিচে চলে যাবে, অরেঞ্জেরও নিচে চলে গেছে। সো সেন্ড টু ব্যাক দেয়া যাবে না, কি করতে হবে? গ্রিনটা সিলেক্ট করে আমি যদি রাইট ক্লিক করে ব্রিং টু অ্যারেঞ্জ ফ্রন্ট দিলে ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিই, হয়ে গেল। সো ইদার ওয়ে আপনি যেভাবেই করেন, বললাম না গ্রাফিক্সে যখনই কাজ করবেন অনেক অপশন আছে, যেমনে আপনি করতে চান। বুঝা গেছে? এটুকু বুঝছেন সবাই? জি ব্যাস এতটুকু বুঝে গেলে আমাদের ডিজাইন হয়ে গেছে অলমোস্ট। দেখেন লেখালেখি আমরা কোনো ব্যাপার না, লেখালেখি করব। এর নিচে একটা টেক্সচার আছে, আপনারা দেখি এখানে বুঝতে পারতেছেন কিনা, বোঝা যাচ্ছে না, পিক্সেলেটেড হয়ে গেছে, এটা বোঝা যাবে না কারণ আমরা স্ক্রিনশট নিয়ে আসছিলাম, দ্যাটস ওয়াই। যদিও একটা আন্দাজ করতে পারতেছি যে এখানে একটা দেখেন এই কালো কালারের নিচে একটা সাদা সাদা ছক্কাটা বা সামথিং কিছু একটা আছে রাইট, টেক্সচারের মতো, বাট আমরা বুঝতেছি না এটা বানাবো কেমনে বানাবো। দেখেন আমরা ওই ছক্কাটা আমরা সার্কেল দিয়ে তৈরি করতে পারি, দেখেন কিভাবে। আমরা একটা সার্কেল বানাবো সবার আগে ছোট্ট করে, এখানটায় ধরেন এতটুকু একটা সার্কেল বানালাম, ছোট্ট এতটুকু, এবং এটার কালার দিলাম সাদা, সিলেকশন টুল দিয়ে একটু বাম পাশে নিয়ে আসলাম, আর একটু ছোট করে নিলাম। বুঝছেন আমি কি বানাইছি? দেখেন ভালো করে বুঝুন কিন্তু। এইবার এইটাকে আমরা কি করব দেখেন, অল্টার আর শিফট ধরে ডান পাশে এনে মাউসের ক্লিক ছেড়ে দিব, একটা কপি হবে। এতটুকু ক্লিয়ার, সিম্পল, বুঝা গেছে? এইবার এই কপিটাকে সিলেক্ট থাকা অবস্থায়, দেখেন কোনটা সিলেক্ট আছে, কপি করাটা কিন্তু সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি কিবোর্ডে কন্ট্রোল ডি দেন তাহলে ডুপ্লিকেট হয়, দেখছেন? যতবার দিবেন একই কাজ বারবারও রিপিট করবে, দেখেন দিতে থাকেন রিপিট হতে থাকবে, দেখেন একই সার্কেল বারবার রিপিট হচ্ছে। বুঝা গেছে এটা কেমনে বানালাম? এখানে কন্ট্রোল ডি কি বারবার ট্রাই করতে হবে? বারবার আমি টিপছি, যতবার টিপছি একটা করে সার্কেল হইছে। সো এখানটায় দেখেন আবার আমি বলি একটা সার্কেল বানাইছি, হোয়াটএভার সার্কেল হোক চাই যাই হোক, একটা রেক্ট্যাঙ্গেল বানাইছেন, একটা স্কোয়ার বানাইছেন, হোয়াটএভার বানানোর পর অল্টার শিফট ধরে একবার কপি করছি আমি, মানে ইলাস্ট্রেটরকে বলছি যে একবার কপি হইছে। এবার যদি আপনি কন্ট্রোল ডি ডুপ্লিকেট, কন্ট্রোল ডি দেন ডুপ্লিকেট, আবার ওই একই জিনিস একই প্রসেস আবার রিপিট করবে, আবার দিবেন আবার রিপিট করবে, বারবার দিতে থাকবেন, একই জিনিস বারবার রিপিট করতে থাকবে। এই দেখেন চেপে ধরে রাখলে এই যে হইতে থাকবে। বুঝা গেছে? ভাই কয়েকটাকে সিলেক্ট করে যদি দেই তাহলে কি কয়েকটা একসাথে? না না, একটা একটা করে করতে হবে, কয়েকটাকে দিলে হবে। হ্যাঁ কয়েকটাকে দিয়ে কেমনে হবে জানেন? এই দেখেন ধরে নেন একটাকে প্রথমে করছেন, আবার কন্ট্রোল ডি করলেন, কয়েকটা বানাইলাম আমরা, ঠিক আছে?
এই সবগুলোকে সিলেক্ট করে অল্টার ধরে আবার একটা করছেন এরকম। আবার যদি কন্ট্রোল ডি দেন এই দেখেন, বুঝতে পারছি হবে। জি ভাইয়া। কিন্তু একবার আগে ডুপ্লিকেট করে ওকে বুঝাইতে হবে যে আমি ডুপ্লিকেট করতে চাচ্ছি। এটা বুঝছেন সবাই? জি ভাইয়া। এইবার এই যে আমরা করছি না, এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সার্কেল, কিন্তু এই দেখেন নরে সবগুলো আলাদা আলাদা, তাই না? আমরা কিন্তু চাই না এরকম আলাদা আলাদা উল্টাপাল্টা জিনিস। আমরা চাই যেন এগুলো একভাবে সারিবদ্ধ হয়ে এক জায়গায় থাকুক, নাহলে কিন্তু টাচ করলে এই যে এরকম পালায় যাবে, তখন সমস্যা হয়ে যাবে আবার। সেই সবগুলোকে সিলেক্ট করবেন, ক্লিক এন্ড ড্র্যাগ করে এই যে সবগুলোকে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করলাম করে আমরা এটাকে গ্রুপ বানাই ফেলবো, গ্রুপ, যেন এটা আর লাফালাফি না করে। সো কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে একটা গ্রুপ করে ফেলছি। দেখেন এখন আপনি যতবারই একে একটাকে আলাদা করতে চান হবে না, কারণ এটা গ্রুপ আকারে আছে, সব একসাথে নড়তেছে। আমরা যদি এটাকে আবার আলাদা আলাদা করে নাড়াচাড়া করতে চাই, সো রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে এই যে এখন একটা একটাকে নাড়াচাড়া করতে হবে। সো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি সবগুলো যেন একসাথে স্টিক করে থাকে। সো রাইট ক্লিক করে গ্রুপ করি, এই যে গ্রুপ, অথবা কন্ট্রোল জি গ্রুপ, হয়ে গেল, গ্রুপ হয়ে গেছে। এবার এটাকে আমরা কি করব, আবার নিচের দিকে বড় করতে হবে, রাইট? সেম প্রসেস, এটাকে অল্টার শিফট ধরে একবার আমরা নিচের দিকে নিয়ে আসলাম এত দূর। এবার আমরা কি করবো জানেন, কন্ট্রোল ডি, দেখছেন টেক্সচার হয়ে গেছে, বেশি লম্বা হয়ে গেছে, এত দূর রাখলাম। বুঝা গেছে আমি পুরো টেক্সচারটা বানাইছি কেমনে? খালি কন্ট্রোল ডি একবার কপি করে গ্রুপ করে দেখাচ্ছি। সো আমরা ক্লিক এন্ড ড্র্যাগ করে গ্রুপ করতে পারবো। সো এইগুলো আমার গ্রুপ করা লাগবে, কারণ এগুলাতে একবার আমরা গ্রুপ করছি, তার মানে এই এক একটা লাইন এক একটা গ্রুপ, যেমন দেখেন এই যে, তাই না? জি ভাইয়া। এক একটা লাইন এক একটা গ্রুপ, কিন্তু সবগুলো লাইন মিলে আমাকে আরেকটা গ্রুপ বানাতে হবে, নাহলে কি হবে, যে এরকম এলোমেলো হয়ে যাবে কাজ করতে গেলে। সবগুলো লাইন মিলে একটা গ্রুপ করতে হবে। সো আপনি নরমালি সিম্পলি এই যে এখান থেকে ক্লিক এন্ড ড্র্যাগ করে সবগুলোকে সিলেক্ট করুন। এখন আপনি এখানে একটা জিনিস যদি নোটিস করেন, সিলেক্ট করতে গিয়ে আমি কিন্তু এই দেখেন স্ট্রোকটাকেও সিলেক্ট করে ফেলছি কালো কালার, দেখছেন? নড়াচড়া করে দেখেন, তাই না? ভুলে। তো এখন এটাকে বাদ দিব কিভাবে? সিম্পলি এটার উপর শিফট ধরে যদি এটাতে ক্লিক করেন পাথের উপর, ওটা বাদ হয়ে যাবে। এখন শুধু আমার এই ডট গুলা সিলেক্টেড সবগুলা। এবার সিম্পলি গ্রুপ করবো কেমনে, কন্ট্রোল জি, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করবেন, গ্রুপ হয়ে যাবে। হ্যাঁ আরেকবার একটু ওই যে পেছনের ইয়েটা কিভাবে বাদ দিব? ধরেন এরকম সবকিছু সিলেক্ট করতে যায়, আপনার দেখেন এখানে সার্কেলটাও দেখেন সিলেক্ট হয়ে গেছে, রাইট? সো এটাকে আমরা বাদ দিব কিভাবে? আমরা এর আগের ক্লাসে বলছিলাম না, একটা একটা করে সিলেক্ট করতে হলে আমাদের শিফট ধরে ধরে সিলেক্ট করতে হয়, মনে আছে? ধরে নেন এখানে অনেকগুলো বক্স না, সিলেকশন টুল দিয়ে যদি আমরা একটা একটা করে এভাবে সিলেক্ট করতে চাই ওয়ান বাই ওয়ান, আমরা কি ধরে করতে পারি? শিফট ধরে। ধরুন শিফট ধরে এটা এটা সিলেক্ট আছে, শিফট ধরে এটাতে ক্লিক করেন, সিলেক্ট হচ্ছে, এই দেখেন একটা একটা করে সিলেক্ট হচ্ছে, এটা বুঝছেন? এবার ডিসিলেক্ট করতে হলে কি করতে হবে? ধরেন আমি এই তিনটা বাদ দিব, এই পাশে তিনটা, সো আবার সেম শিফট ধরে এর উপর ক্লিক করতে হবে যেগুলো সিলেক্টেড আছে, দেখেন ওগুলো বাদ হয়ে গেছে, ডিসিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? সেম কাজটা আমি এখানে করছি। আমি যখন ক্লিক এন্ড ড্র্যাগ করে সিলেক্ট করতে গেছি, এখানটা আমার এই স্ট্রোকটাও সিলেক্ট হয়ে গেছে, আমি জাস্ট আবার শিফট ধরে কি করছি, এই পাথের উপর ক্লিক করছি, হয় নাই, এই যে দেখেন ওটা বাদ চলে গেছে। একই প্রসেস, খালি আমি উল্টায় দিছি। এবার আমার শুধু ডটেড মার্কগুলা সিলেক্টেড, এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল জি গ্রুপ হয়ে গেছে, দেখেন। সো এটা গ্রুপ করে নিছি যেন আমাদের এটা পরবর্তীতে প্যারা না যায়, বা লাফায় লাফায় পালায় পুলায় না যায়, ঝামেলা না করে। এবার আমাদের কি করতে হবে, এটা পিছনে পাঠাইতে হবে। সো কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ইউজ করেন, গেছে, বেশি পিছনে চলে গেছে, দেখছেন? এবার উপরে উঠাইতে হবে এটাকে, আরেক স্টেপ পিছনে যাবে, এই যে এবার ঠিক আছে। বুঝতে পারছেন? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে নিয়ে গেছি, কারণ বারবার রাইট ক্লিক অ্যারেঞ্জ করে নিয়ে যাওয়া পেইনফুল, শর্টকাট গুলো ইউজ করবেন। বুঝতে পারছেন এতটুকু সবাই? কনফার্ম করেন একটু। জি ভাই। জি ভাইয়া। এবার সিম্পল লাস্ট একটা টাস্ক বা ফাইনাল টাস্ক, আমরা এখান থেকে অপোসিটিটা কমাই দিব একদম, মানে ধরে নেন 10%। এই দেখেন একটা টেক্সচার হয়েছে, দেখছেন?
হ্যাঁ দেখছি। এই জিনিসটা এরকমই ওরা কিছু একটা বানাইছে, বাট আমরা যেটা বুঝতেছি না। এই দেখেন, বুঝা গেছে টেক্সচারটা বানাইলাম কিভাবে? হ্যাঁ বুঝতে পারছি। ভেরি গুড। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ছবি দুটো ক্লিপিং মাস্ক করবো, তাহলে আমাদের ডিজাইন কিন্তু ডান। তার আগে লেখালেখি করে ঝামেলা ক্লিয়ার করে নিই। সবার উপরের যে লেখা এটা হচ্ছে ক্লিক করে লেখেন হচ্ছে, দেখেন কি লেখা আছে, ফ্যাশন কালেকশন। ফ্যাশন কালেকশন লিখলাম, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে টাইপের অপশনগুলো নিয়ে আসলাম। এটা ফন্ট হচ্ছে বেবাস নিউ। কেমনে বুঝলাম? বেবাস নিউ ফন্ট দিয়ে দেখবেন কেমন। বেবাস নিউ ফন্ট হচ্ছে এই দেখেন, এটা বোল্ড আর লম্বা লম্বা, তাই না? ফন্টটা বেবাস নিউ ফন্ট হচ্ছে এরকম বোল্ড আর লম্বা। ফন্ট সাইজ এখান থেকে বড় করবেন, তাহলে আপনারা রিস্ক ফ্রি থাকবেন। ধরেন 72% দিলাম, এটাকে দিলাম হচ্ছে সাদা কালার। এই যে ভাইয়া আমাদের লেখাটা যদি যে মাপ আছে সেটা রাখবো, বাট আরো চিকন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তাহলে ওই যখন ফন্ট ইনস্টল করবেন, এই দেখেন এখানে যদি আপনার লাইট থিন বোল্ড থাকে, এই যে দিবেন। নিচের অপশনটা এই যে স্টাইলস, ফন্টে যে বেবাস নিউ ফন্টের স্টাইলগুলো কিরকম, না না মোটা এটা পাতলা, না, আপনার তাহলে শেপটাই চিকন করবো লেখার। ওটা তো পারবে না, তাহলে তো ফন্ট এডিট করতে হবে, ওটা কেমনে পারবে না? লেখার ফন্ট এডিট করতে হবে না। ন্যারো হ্যাঁ? করে দিলে, ন্যারো করে দিলে তো চিকন হয়ে যাবে। ন্যারো কেমনে করে বলুন তো? এই যে টাইপে গিয়ে টাইপে যায় ফন্ট ফন্ট ফন্টে যায়, তারপর সরি ফন্ট না, এটাতেই তো ছিল আমি দেখছি। ওইটা কখন হয় জানেন? যখন ভ্যারিয়েবল ফন্ট থাকে, ঠিক আছে? ভ্যারিয়েবল ফন্ট, ভ্যারিয়েবল ফন্ট যেমন আমার কাছে একটা আছে মিনিয়ন। মিনিয়ন হচ্ছে দেখেন ভ্যারিয়েবল কনসেপ্ট। ভ্যারিয়েবল কনসেপ্ট না, এটাকে আপনি চাইলে ইচ্ছা মতো চিকন মোটা করতে পারবেন যদি ভ্যারিয়েবল ফন্ট হয়। যেমন এটা ভ্যারিয়েবল ফন্ট, এই যে দেখেন এখানে একটা আলাদা অপশন আসছে ভ্যারিয়েবল ফন্টের ক্ষেত্রে আসবে। ক্লিক করবেন, ফন্টের ওয়েট দেওয়া যায়। এটা আপনি যে মোটা হইতেছে, আপনি চিকন করতে চাইলে চিকন করতে পারবেন। এই যে ঠিক আছে, অপটিক্যাল সাইজ হয়ে যায়, যেমনে ইচ্ছা আপনি এটা এডিট করতে পারবেন। কিন্তু এটা ভ্যারিয়েবল ফন্ট হইতে হবে, ভ্যারিয়েবল ফন্ট ছাড়া এটা কাজ করবে না। বেবাস নিউ বোল্ড ফন্ট আমরা ইউজ করলাম। এবারে নিচে আমাদেরকে দিতে হবে স্পেশাল আইটেম। সো আমরা এখানে টাইপ টুল নিলাম, এখানে ক্লিক করলাম। দাঁড়ান, পিছনের টেক্সচারটা ঝামেলা করছে, সেই টেক্সচারটা লক করে দিই। দাঁড়ান এক সেকেন্ড, পিছনের টেক্সচারটা সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ক্লিক করলাম, দেখলাম হচ্ছে SPECIL আইটেম, এবং এটাকে সিলেক্ট করে আমরা কালার দিলাম হচ্ছে সাদা। এবং এটাতে আরেকটা কি ফন্ট দিয়েছিল বলেন তো? আরেকটা যেন কি মেট্রোপলিস ছিল। তো আমরা এখানে মেট্রোপলিস ফন্ট বসাই দিই, মেট্রোপলিস লাইট ফন্ট। মনে রাখবেন বোল্ড ফন্টের সাথে লাইট ফন্টের কম্বিনেশন হচ্ছে বেস্ট, এটা মাথায় রাখবেন। বোল্ড ফন্ট আমি এই যে যেগুলা যেগুলা বলতেছি এগুলা মাথায় রাখবেন কিন্তু, কারণ এগুলা মানুষ বারবার বলে না বা বলবেও না। যখন বলতেছি তখনই মাথায় ঢুকাই নেবেন। বোল্ড ফন্টের সাথে সবসময় বেস্ট কম্বিনেশন হচ্ছে লাইট ফন্ট, বুঝা গেছে? যেমন উপরেরটা বোল্ড ফন্ট, বেস্ট কম্বিনেশন লাইট ফন্ট। এই জন্য আমি এখানে কি লিখছি, মেট্রোপলিস লাইট। আমি চাইলে এখানেও বোল্ড করতে পারতাম, বাট মানানসই হয় না। বোল্ড ফন্টের সাথে লাইট ফন্টটা বেস্ট প্রিফারেবল। এইটা সুন্দর করে দেখেন, লেটার স্পেসিং দিছে, ঠিক আছে? এটা সব মনে বড় হাতের লাগছে মনে হয়। আমরা এক কাজ করি, এটার ফন্ট সাইজ সব বড় হাতের করে দিলাম, ফন্ট সাইজ ছোট করে দিলাম, এবং এটার মধ্যে লেটার স্পেসিং দিব, মানে এক লেখা থেকে আরেক লেখা দূরত্ব বাড়াবো। এটা কেমনে বাড়ায়? এই যে নিচের এইটা, উপরের লাইনের ডান পাশে নিচের বক্সে, এটাকে বলা হয় ট্র্যাকিং। ট্র্যাকিং হচ্ছে এক লেটার থেকে আরেক লেটারের স্পেসিং। এখানে ট্র্যাকিং বাড়াইতে থাকেন, আপনার এক লেটার আরেক লেটারের থেকে দূরে যেতে থাকবে। এই দেখেন, তো যত বেশি বাড়াবেন তত দূরে যাবে, তো বাড়াইতে থাকি। 3-3.5 সুদি এতটুকু। সো ট্র্যাকিং আমরা বাড়াই দিলাম। আপাতত চোখের আন্দাজে আমাদের একটু অ্যালাইনমেন্ট করতে হবে, বিকজ देयर इज नो अदर ওয়ে। আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব অ্যালাইনমেন্ট শেখার।
ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনি যে ফ্যাশন কালেকশনটা লিখছেন ওটা যদি আমরা মানে এই একটু ওয়াটারি কালার করতে চাই, বেশি বোঝা যাচ্ছে না, হালকা হালকা, ওইটা কিভাবে? এটা অপাসিটি কমায় দিবেন, এই যে থ্যাংক ইউ। এটাই তো প্রথমে বললাম, অপাসিটি কমায় দিলে ওই যে জল ছাপ যেটা ওয়াটারি কালার ওইটাই হয়ে যাবে। তারপরে এখানে একটা বক্সের মধ্যে কিছু একটা লেখা আছে, কি লেখা আছে আল্লাহ জানে, আমি পড়তে পারতেছি না। সো আন্দাজে আমরা একটা বক্স বানায় ফেলি, বক্সের মধ্যে আন্দাজে আমরা একটা কিছু লিখে দিব। সো ফিল কালারের বক্স না, স্ট্রোক কালারের বক্স, স্ট্রোক কালার করে নিলাম। স্ট্রোক পয়েন্টটা আমরা চাইলে 2 পয়েন্ট রাখলাম, একটু মোটা দেখাবে, এটা বসা দিলাম। টাইপ টুল নিলাম, আই গেস এখানটায় আপনার 50% অফ বা কোনো কিছু লেখছে, সো আমরা লিখি ধরেন 50% অফ। এই যে এরকম লেখাগুলো গ্যাপ আসতেছে কেন বলেন দেখি? এত আগের সেটিংসে চলে আসে, মনে রাখবেন টাইপে যা সেটিংস আপনি একবার দিবেন ওইটাই দ্বিতীয়বার কাজ করবে, এই জন্য এরকম আসছে। সো বিকজ অফ আমরা এখানে লেটার স্পেসিং বাড়ায় রাখছিলাম, লেটার স্পেসিংটা আমরা করে দিব 0, সো স্ট্যান্ডার্ড লেটার স্পেসিং চলে আসবে এবং আমরা এটাকে অল ক্যাপসে রাখি। এক কাজ করি, 50% অফটা এখানে মানাবে না, এক কাজ করি এখানে 50% অফ না দিয়ে এখানে যদি আমরা লিখি অফার লিমিটেড অথবা লিমিটেড কালেকশন বা হোয়াটএভার আপনার যা মন চায় লিখে দিবেন। কিন্তু আমি এই ধরনের কথাবার্তাই কেন লিখতেছি, বিকজ আমার ডিজাইনের সাথে এই কথাগুলো যায়, যদি এটা ফ্যাশন রিলেটেড জিনিস, রাইট? এর সাথে অফার লিমিটেড অফার বা এই সব কিছু যাবে। স্ট্রোকটা বেশি মোটা লাগতেছিল, আমি 1 পয়েন্ট কমাই দিলাম। এবং বক্সটা দেখেন দুই সাইডে একটু বেশি বড় হয়ে গেছে, তাই না? চেষ্টা করবেন লেখার চারপাশে যখন বক্স টাইপ কিছু বানাবেন বা কোনো বক্সের মধ্যে লেখালেখি করবেন, চেষ্টা করবেন যেন চারপাশে সমান গ্যাপ থাকে, যেমন এখন উপরে নিচে ডানে বামে যেন সমান সমান গ্যাপ থাকে। নাহলে কিন্তু যদি আপনি দুই পাশে বেশি গ্যাপ দিয়ে দেন দেখতে অড লাগবে, ঠিক আছে? দুই পাশে যদি এত বড় রাখেন দেখতে অড লাগবে। তো চেষ্টা করুন উপরে নিচে চারপাশে যেন সমান একটা গ্যাপ বা স্পেসিংটা থাকে। এতটুকু বুঝতে পারছেন? বক্সের মাঝে লেখাটা একবার সেন্টার বক্সের সেন্টার পয়েন্টে কেমনে নিয়ে ওটা যাবেন? অ্যালাইনমেন্ট শিখতে হবে, নেক্সট ক্লাসে শিখবো, এখন পারবেন না, ওটা আলাদা একটা ক্লাস করতে হবে আমাদের। এখন আমাদের লাস্ট থিং যেটা বাকি আছে, ছবি দুটোকে বসাতে হবে। এর মধ্যে ছবি দুটোকে যে বক্সের মধ্যে বসাবো এই দুটোকে বলা হয় হচ্ছে ক্লিপিং মাস্ক করা। ক্লিপিং মাস্ক করা, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন নইলে বহুত প্যারা খাবেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। ক্লিপিং মাস্ক করা, সো ক্লিপিং মাস্ক মেইনলি আমরা কিরকম জিনিস দেখতে পাই, যে ছবিটাকে বসাইছে এই বক্সের মধ্যে, তারপর দেখেন এই যে সার্কেলের মধ্যে ছবি বসাইছে, এই যে সার্কেলের মধ্যে ছবি বসাইছে, এটা হচ্ছে ক্লিপিং মাস্ক করছে। কিভাবে ক্লিপিং মাস্ক করে? সো আমরা একদম সিম্পলি আমরা যদি একটা আইডিয়া নিই, এই সার্কেল একটা বানাইলাম, এই সার্কেলের মধ্যে একটা ছবি ক্লিপিং মাস্ক করব। সো সার্কেল আমাদের রেডি আছে, আমাদের ছবি নিয়ে আসতে হবে। ছবি আনবো কেমনে? ফাইল থেকে আমরা যাব হচ্ছে প্লেস করার পর ডাউনলোড যে আসার পর আমরা যে কোনো একটা ছবি ধরে নিয়ে আসি। ধরেন এই যে সবুজ লতা পাতার ছবি বা এই যে আঙ্কেলের ছবি, এটাকে আমরা প্লেস করব। সিলেক্ট করে প্লেসে ক্লিক করলাম। যতটুকু এরিয়া আপনার ছবিটাকে প্লেস করতে চাচ্ছেন, জাস্ট ততটুকু এরিয়ার মধ্যে যে ছবি চলে আসছে মাউসের সাথে ক্লিক এন্ড ড্র্যাগ করবেন, ছবিটা ওইটুকু জায়গার মধ্যে বসে পড়বে। কিন্তু ছবিটা আনার পর একটা জিনিস আপনারা নোটিস করবেন, ছবির উপর ব্লু কালারের ক্রস চিহ্ন আছে। ক্রস চিহ্ন মানে হচ্ছে এখন ছবিটা লিংক করা আছে। লিংক করা আছে মানে আপনি যেহেতু ইলাস্ট্রেটর ফাইল দেখতেছেন, হ্যাঁ, যেহেতু লিংক করা আছে মানে হচ্ছে ছবিটা এখন আপনার যেই ফোল্ডারে আছে, ইলাস্ট্রেটর কি করতেছে, আপনার সফটওয়্যারটা ওই ফোল্ডার থেকে জাস্ট কানেকশন দিয়ে আপনাকে দেখাচ্ছে, ঠিক আছে? ছবিটা কিন্তু এখন ডিরেক্টলি এই এআই ফাইলের মধ্যে নাই, বুঝা গেছে? সো ফার্স্টে আমি যদি ডাউনলোডসে গিয়ে এই ছবিটাই কই গেছে, ছবিটা দাঁড়ান, ছবিটার নামটা কি জানো? পিক্সেলস, পি দিয়ে খুঁজতে হবে। কই গেল? আমি তো ডেস্কটপ পেয়েছি, সরি। এখানটা আমাদের পি দিয়ে খুঁজতে হবে। আঙ্কেলের ছবি কই গেছে? কাজের সময় ছবি খুঁজে পাই না, কেমনটা লাগে?
দেখান তো চোখে পড়ে নাকি। এই যে চলে গেল, কই গেল? আহা, এই যে ভাই ভিএলসি নিচে এখানে পিএলসি নিচে। হায় খোদা, ভাই টি দিয়ে খোঁজেন, টিম দিয়ে ওর সাথে ছিল। এই যে ভিএলসি তিনটা এই যে পাশাপাশি এখানে এই যে নিচে এই যে এই ক্র্যাকের বাম পাশেরটা হ্যাঁ টুপি পরা। না না এটা না, না না এটা না, এটা না, এটা উপরে দিকে জানা দাঁড়ান দাঁড়ান বার করতেছি এটা। ওফ, আমার ডাউনলোড ফোল্ডার ডিলিট করে ফেলাবো সব। আজকে ডাউনলোড ডিলিট ফোল্ডার মিশন চলবে। দুনিয়ার যত ছবি আছে এখন খুঁজে পাবো, বুঝি নাই। ভাই টিম বি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন, ঠিক আছে। এই ছবিটা আমরা এখানটায় দেখতেছি বিকজ অফ ইলাস্ট্রেটর বুঝতেছে যে এই ছবিটা এই ফোল্ডারের এই জায়গাটায় আছে, ও আপনাকে দ্যাটস ওয়াই এখানে ভিজিবল করতেছে। আমি ফর্সে এই ছবিটাকে এই জায়গা থেকে কাট করে নিয়ে আমি ডেস্কটপে চলে গেলাম, বা আপনাদের একটা ফোল্ডার বানাইছিলাম না এসএসবি নামে, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। এই দেখেন যে ছবি আমি কিন্তু ডাউনলোডের ফোল্ডার থেকে সরাই নিয়ে আসছি। এখন দেখেন, এই দেখেন সাথে সাথে আসে সাম ফাইলস আর মিসিং, মানে ছবিটা অলরেডি মিসিং হয়ে গেছে বিকজ অফ এটা লিংক করা ছিল, ঠিক আছে। আপনি যদি এখানে ইয়েস দেন দেখেন ওই ছবি গায়েব হয়ে যাবে, ইগনোর দেন একটু পর গায়েব হয়ে যাবে এটা। আপনি যদি রিফ্রেশ করে আবার অফ করে অন করেন গায়েব হয়ে যাবে বিকজ অফ ছবিটার জায়গা পাল্টায় ফেলছে। এরকম করে কখনোই আপনারা ছবি রাখবেন না, মানে অর্থাৎ লিংক করে আমরা কখনো ছবি রাখবো না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। আমরা যদি প্লেস করি আবার এই ছবিটা আমরা কখনো এইভাবে লিংক করে রাখবো না। রাখতে যদি আপনি ধরেন এইভাবে লিংক করে রেখে ফাইল আপনি ক্লায়েন্টকে দিচ্ছেন বা আমাকে দিচ্ছেন বা আপনি প্রিন্টারের দোকানে নিয়ে গেছেন, ও যখন ফাইলটা ওপেন করবে না, এআই ফাইল বা ইপিএস ফাইল, ওর কম্পিউটারে তো এই ছবিটা ওই জায়গাতে নাই, বুঝছেন কথাটা। আপনার কম্পিউটারে আছে বলে আপনি দেখতেছেন, ওর কম্পিউটারে তো নাই। তখন ও দেখবে কি জানেন, সব কিছু আছে, একটা লেখাটাকে সবই ঠিক থাকবে, একটা ছবি খুঁজে পাবে না, কারণ ছবি সব আপনার কম্পিউটারে। এই জন্য আমাদের কি করতে হবে, ছবিটাকে এই ফাইলের মধ্যে এমবেড করে দিতে হবে। এমবেড কেমনে করবে, জাস্ট ছবিটাকে সিলেক্ট করবেন, এরকম ক্রস চিহ্ন থাকলে এই দেখবেন উপরে লেখা আছে এমবেড, ক্লিক করবেন, সাথে সাথে এটা এমবেড হয়ে যাবে। এমবেড হয়ে গেলে আর এই যে ক্রস চিহ্ন যেটা আছে না, এটা গায়েব হয়ে যাবে, দেখছেন। মানে বুঝবেন এখন ছবিটা এমবেড হয়ে গেছে। এমবেড মানে আপনি যে এআই ফাইলটাতে ডিজাইন করছেন ছবিটা এখন এক্স্যাক্টলি এই এআই ফাইলের মধ্যে আছে। এখন যদি আপনার পিসি থেকে ছবিটা ডিলিটও করে দেন তাও সমস্যা হবে না, এইখানেই থেকে যাবে এটা, বুঝে গেছে। এমবেড করে নিব আমরা ছবিগুলো, সব সময় ছবি এমবেড করে নিবেন সব সময়। যদি এরকম ক্রস চিহ্ন থাকে ছবি সিলেক্ট করবেন, এই যে উপরে এমবেডের উপর ক্লিক করবেন, এমবেড হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। ও আরেকটা মজার জিনিস আপনারা জিজ্ঞেস করছিলেন না ভাই। হ্যাঁ, আজকে যেগুলো কাজ করেছি সেগুলোর উপরেও তো ক্রস চিহ্ন ছিল। কোনগুলা করছেন? অ্যাসাইনমেন্টের এগুলো, ছবিগুলো। আপনি কি এই সাদা সাদা ক্রসের কথা বলতেছেন? ওই যে যেটা বললেন এমবেড করে নেওয়ার কথা। এখন তো এমবেড করা ছবি, আপনি ছবি ইউজ করছেন? ও আচ্ছা, ওই যে কোটেশন গুলো ভাইয়া। হ্যাঁ ওইটা থাকুক, ওইটা সমস্যা না, কিন্তু আপনি যে ইউজ করবেন মানে এই ছবি ছাড়া তো ডিজাইনটা আপনার বেকার। এই ছবিটা আপনার এমবেড করে রাখতে হবে। এটা দেখে তো আপনি জাস্ট করতেছেন, সো ইট ডাজন্ট ম্যাটার। আলটিমেটলি আমরা এটা ডিলিট করেই ফেলবো, তাই না? এটা তো লাগবে না, বাট এটা তো লাগবেই, এটা তো ডিজাইনের মধ্যে থাকবে, বুঝেন নাই? দ্যাটস ওয়াই এগুলো এমবেড করে নিতে হবে। আরেকটা জিনিস যেটা বলছিলাম, যে আপনি জিজ্ঞেস করলেন ভাই এটা কত পিপিআই বা প্রতি ইঞ্চিতে কয়টা করে থাকে কেমনে বুঝবো, ছবি সিলেক্ট করবেন, এই দেখেন লেখা আছে, দেখছেন 74 পিপিআই এই ছবিটার রেজুলেশন, বুঝতে পারছেন? এখানে লেখা আছে। তাহলে ছবিটাকে কি করব, ক্লিপিং মাস্ক করব। ছবি টার্গেট হচ্ছে সার্কেলের মধ্যে নিয়ে যাব, একটু মনোযোগ দিয়ে দেখেন বিকজ অফ এটা বারবার ভুল করবেন। সো ছবিটাকে সার্কেলের মধ্যে ঢুকাইতে হলে কি করতে হবে, ছবিটাকে সার্কেলের নিচে নিয়ে যেতে হবে। ছবি কই থাকবে, সার্কেলের নিচে। সো রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ছবিটাকে পিছনে পাঠাই দেন, সেন্ড টু ব্যাক, চলে গেছে পিছনে, সার্কেল উপরে। তার মানে
ক্লিপিং মাস্কের সময় ছবি নিচে শেপ উপরে, এটা মাস্ট বি, মনে রাখবেন। ছবি নিচে শেপ উপরে, ছবিটাকে শেপের উপর বসাবেন, সরি শেপটাকে ছবির উপর জায়গা মতো ধরেন বসাইলেন, বসানোর পর এবার শেপ আর ছবি দুটোকে সিলেক্ট করবেন। ক্লিক এন্ড ড্র্যাগ করে এইভাবে একবারে টান দিয়ে আপনি ক্লিক এন্ড ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, অথবা শিফট ধরে একটা একটা করে দুইটাকে সিলেক্ট করতে পারেন। দেন রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ভাই আমি ক্লিক এন্ড ড্র্যাগ করতে গেলে আমার ওই সার্কেলটা খালি সরে সরে যায়। তাহলে শিফট ধরে সিলেক্ট করবেন ওয়ান বাই ওয়ান। সো প্রথমে সার্কেলটাকে সিলেক্ট করছি, ছবিটাকেও সিলেক্ট করছি শিফট ধরে ধরে ক্লিক করে করে। মনে রাখবেন ছবি থাকবে নিচে, শেপ থাকবে উপরে। আচ্ছা ভাই, ছবিটাকে যদি আরো ছোট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি শিফট না ধরে কি রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে? ক্লিপিং মাস্ক করে ফেলছি। এখন ক্লিপিং মাস্ক করার পর আপনার মনে হয়েছে ভাই ছবিটাকে আমি অ্যাডজাস্ট করব, হ্যাঁ ভাই ছবিটা বড় করব ছোট করব হোয়াটএভার, আমার যা মন চায় আমি তাই করব। এখন এটাকে অ্যাডজাস্ট করতে হবে, কেমনে করবেন? সো এটা তো অলরেডি দেখেন ক্লিপিং মাস্ক হয়ে গেছে। অ্যাডজাস্ট করবেন কেমনে? আমরা জাস্ট এই যে ছবির উপরে না সিলেকশন টুল দিয়ে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে উপরে দেখেন একটা বার আসছে, দেখছেন? এই বারটার নাম হচ্ছে আইসোলেটেড লেয়ার বা আইসোলেশন লেয়ার বলা হয়। আইসোলেশন আপনাদের এখন অলরেডি পরিচিত ওয়ার্ড হওয়া উচিত। আইসোলেশন মানে বুঝেন আইসোলেশন কি? আলাদা করে ফেলা, এক ঘরে করে ফেলা, আলাদা করা, ঠিক আছে? আইসোলেশন মানে এইটা। আমি যেহেতু এই শেপের উপর ক্লিপিং মাস্কের উপর ডাবল ক্লিক করছি, এখন এইটা আমার আইসোলেটেড হয়ে গেছে। মানে এখন আমি যাই কাজ করি না কেন, কিসের মধ্যে এডিট হবে বলেন তো? এইটার মধ্যে, এইগুলোর মধ্যে কাজ করবে না। কারণ আপনি যদি ভালো করে দেখেন এটা অলরেডি একটু সাদাটে টাইপের হয়ে গেছে উপরে, কারণ বুঝাচ্ছে যে এগুলো তো তুমি এডিট করতে পারো না। আপনি সারাদিন এটাকে ক্লিক করে টান দিতে থাকেন, জীবনেও কাজ করবে না। কাজ করবে শুধুমাত্র কই? এইটার উপর। কেন? কারণ উপরে এই যে একটা বার আসছে, এটার মানে হচ্ছে আইসোলেশন লেয়ার বা আইসোলেটেড অপশনে আপনি এখন আছেন। তো এবার আপনি ছবিটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন। নরমালি আপনি যে শিফট ধরে অ্যাডজাস্ট করার করেন, আপনাকে জায়গা মতো বসাতে হলে বসান। এই ধরেন অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আপনাদের এডিটিং ডান, ছবি অ্যাডজাস্ট করা হয়ে গেছে। ফাইনালি আমার ছবি জায়গা মতো আমি বসায় দিয়েছি। এবার আমাকে নরমাল যে মোড ওটাতে যেতে হবে, আইসোলেশন লেয়ার থেকে বেরোতে হবে। কি করতে হবে? সিম্পলি সিলেকশন টুল নিয়ে যে কোনো ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করবেন, আবার আপনি নরমাল মোডে চলে আসবেন। আবার অ্যাডজাস্ট করতে হলে আবার এই ক্লিপিং মাস্কের উপর ডাবল ক্লিক করবেন, আবার আইসোলেশন লেয়ার অ্যাক্টিভ হয়ে যাবে। এবার ছবিটাকে অ্যাডজাস্ট করেন, ডানে নেন, বামে নেন, উপরে নেন, নিচে নেন। অ্যাডজাস্ট করা শেষ, ধরে নেন অ্যাডজাস্ট করে ফেলছি আমি। এবার ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করেন, আবার নরমাল মোডে চলে আসবে। আপনার ক্লিপিং মাস্ক রেডি। ক্লিয়ার? ক্লিপিং মাস্ক কেমনে করতে হবে বুঝতে পারছেন সবাই? জি বুঝতে পারছি ভাইয়া। সবাই বুঝছেন? জি ভাইয়া। ভেরি গুড। সো এবার দুটো ছবি লাগবে, আমার কাছে আছে অলরেডি। আল্লাহ, আবার ডাউনলোড খুঁজতে হবে। আই হেট মাই ডাউনলোড ফোল্ডার। দাঁড়ান, একটু আগে আমার চোখে পড়ছিল, এখনই বের হয়ে যাবে। দুইটা আমি ডাউনলোড করে রাখছিলাম অলরেডি। ফ্যাশনের এই যে একটা ছবি ফ্যাশনের, আর একটা ছবি কই? আরেকটা ছিল এই যে, দুইটা ছবি আমরা ফ্যাশনের সিলেক্ট করছি, নিয়ে আসলাম ইলাস্ট্রেটরে, প্লেস করে দিলাম। এই যে ক্রস চিহ্ন আছে না, আমরা এটা কি করব বলেন তো? এমবেড করে দেব। গুড, এমবেড করে দেন। এটাকেও এমবেড করে দেন। ভেরি গুড, ডান। এবার আমরা এটাকে ধরে নেন নিয়ে যাই, এখানটায় সুন্দর করে শিফট ধরে ছোট করেন, ছবি যেন চ্যাপ্টা না হয়। ছবি লেখা ছোট বড় করলে শিফট ধরে করবেন, ছবি যেন চ্যাপ্টা না হয়। বারবার বলে দিচ্ছি, এটা মনে রাখবেন। ছবি চ্যাপ্টা হওয়া ডিজাইনিং এ মহাপাপ। লেখা চ্যাপ্টা আর ছবি চ্যাপ্টা। এই যে আমি একটু বক্সের আন্দাজ মতো সাইজ মতো করে নিলাম। ছবি কই যাবে? নিচে। কেমনে নিব? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট বা রাইট ক্লিক, অ্যারেঞ্জ। শেপের নিচে ছবি নিয়ে গেছে, এই যে গেছে না? এবার ছবিটা অলরেডি সিলেক্টেড আছে। হ্যাঁ, আমরা পিকের অপাসিটি কমায় দিয়ে যদি সাইজ মতো বসায় নিয়ে আবার অপাসিটি বাড়ায় দেই, তা করতে পারেন, সমস্যা নেই। এবার ছবিটা সিলেক্ট করলাম, শিফট ধরে শেপটাকেও সিলেক্ট করলাম, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। হয়ে গেছে একটা ছবি। এবার ডাবল ক্লিক করে একটু অ্যাডজাস্ট করে ধরেন ছবিটাকে একটু উপরে উঠাই দিলাম, এতটুকু, ডান। আবার ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করেন, হয়ে গেছে। সো অপাসিটি বাড়ানো কমানো হচ্ছে এটা ইজি। অপাসিটি বাড়ানো কমানো প্যারামন হবে আপনার হচ্ছে মাউসে আমার দুইটা ক্লিক করলে হয়ে যায়। এটাকেও সুন্দর করে অ্যাডজাস্ট করে নিলাম এখানটায়।
ছবিকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে পাঠিয়ে দিলাম, শিফট ধরে শেপটাকে সিলেক্ট করলাম, ছবি আর শেপ সিলেক্ট করে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এবার ডাবল ক্লিক করে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করি, ডানে বামে করেন। কিবোর্ডের অ্যারো কি দিয়েও আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারেন যদি আপনার মাউস দিয়ে করতে সমস্যা হয়, নিখুঁত ভাবে করতে পারবেন। ডান, ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করেন, হয়ে গেছে আমাদের ডিজাইন। বলেন এখন পর্যন্ত যা যা বললাম আপনারা কি সবগুলা বুঝছেন নাকি বুঝেন নাই? কি বুঝেন নাই থাকলে কোশ্চেন করেন দ্রুত। বুঝছি ভাই। এর পরের প্রসেস পারবেন না? কি বলেন তো? ফাইল থেকে সেভ, আমরা আমাদের ধরেন এটা সোশ্যাল মিডিয়া পোস্ট নামে ফাইলটা এআই ফাইল সেভ করে নিলাম। তারপরে আমরা এটাকে কি করব? ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেসি অথবা কন্ট্রোল অল্টার শিফট এস ছবি আকারে পাবলিশ করব। ঠিক আছে? রেজোলিউশন বা পার্সেন্টেজ এখান থেকে আমরা কি করব? ম্যাক্সিমাম করে দিব। জেপিজি ফরম্যাট না পিএনজি ফরম্যাট আছে দেখে নিব, ম্যাক্সিমাম রেজোলিউশন করে নিয়ে এই হাইট উইথের বক্সে একবার এই উপরে নিচে একবার ক্লিক করবেন, করলে রেন্ডারিং শুরু করবে। এবং এই রেন্ডারিং এর সময় কখনো ক্লিক করেন না, তাহলে কিন্তু পিসি হ্যাং করবে। রাইট ক্লিক করে ফিট অন স্ক্রিন দিয়ে আপনি ডিজাইনটা দেখে নিতে পারবেন। আলটিমেট ডিজাইনটা রেন্ডারিং এর কারণটা কি? হাই রেজোলিউশনে কনভার্ট করতেছি আমরা। বুঝতে পারছেন? এর পরের প্রসেসটা পারবেন, সো আমি ওটাতে আবার দেখাবো। আমি এখন আপাতত আরেকটা ডিজাইন কমপ্লিট করি, যেটা করলে আপনারা ইজিলি বাকিগুলো করতে পারবেন। এখান থেকে ভাইয়া একটা প্রশ্ন আছে। বলেন দ্রুত। ওই যে আজকে যখন প্র্যাকটিসটা করলাম তখন ওই হাই রেজোলিউশনে সেভ করার সময় একটা হচ্ছে আপনার 8192 আসে, বাট আরেকটা আসে না। সমস্যা নাই, একটা হলে হবে। ওকে। ওকে, সো আমরা কি যেন করতেছিলাম, এবার এটা করব। দেখেন এইটা করলে আপনারা বাকিটা করতে পারবেন। আচ্ছা, আপনারা যে কোটেশন পোস্টগুলো বানাইছেন, আপনারা কি নতুন নতুন আর্টবোর্ড নিয়ে বানাইছেন বারবার ডকুমেন্ট তৈরি করে এক একটার জন্য? জি ভাইয়া, আমি এটা একটু জানতে চাই যে একটা কমপ্লিট করার পর একদম ক্লোজ না করে আবার কি আর্টবোর্ড আনা যায়? যায়, আবার করা যায়। দেখেন কিভাবে করা যায়। আমি আরেকটা করব একই ফাইলের মধ্যে। আমি এই ফাইলের মধ্যে ধরেন আমি 5টা অ্যাসাইনমেন্ট দিছি সোশ্যাল মিডিয়ার, একটা ফাইলই হবে কিন্তু এর মধ্যে 5টা ডিজাইন থাকবে। তবে হ্যাঁ, আপনাদের পিসি কনফিগারেশন যদি লো হয় তাহলে হ্যাং করবে। সো দেখেন আমি আরেকটা আর্টবোর্ড নিয়ে ডিজাইন করব। কেমনে? আমাদের এটাকে আনলক করে নিব কন্ট্রোল অল্টার 2 দিয়ে, সবকিছু আনলক করে নিলাম। এবার আর্টবোর্ড টুলে গেলাম, এই যে আর্টবোর্ড টুল, ঠিক আছে? এই আর্টবোর্ডটাকে কপি করব ডান পাশে, জাস্ট অল্টার আর শিফট ধরে এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে কপি করলাম। আমাদের আর্টবোর্ড কপি হয়ে গেছে, দেখছেন? জি ভাইয়া। আপনি এবার যা কিছু আছে এগুলো ডিলিট করে দেন যদি আপনার না লাগে, ফাইন। এই দেখেন আমাদের আর্টবোর্ডটা আছে, ঠিক আছে? সো আমাদের আর্টবোর্ড একটা কপি হয়ে গেল। এখানে আমরা আমাদের সেকেন্ড ডিজাইন বানাবো। তো সেকেন্ড ডিজাইনের স্ক্রিনশট কি আমরা তুলছিলাম? এই যে তুলছিলাম। সো এটাকে আমরা একটু বড় করে নিই। দেখেন এখানে একটা জিনিস শিখার আছে, খালি এই জিনিসটা শিখেন, তাহলে আপনারা বাকিটা বুঝে যাবেন করা কিভাবে করতে হবে। এই যে মাঝখানে কমলা কালারের যে এফেক্টটা, এটা কিভাবে কি করছে। সো খুব সিম্পল, এই যে সার্কেল বানাইতে হবে, অর্ধেক সার্কেল, হাফ সার্কেল। আমরা একটা সার্কেল বানিয়ে নিলাম একদম এই বরাবর, কালার দিলাম হচ্ছে এরকম আপাতত দেখার জন্য। একটু মিলাই নেন বক্সের সাথে, এদিকে ম্যাচ করছে, এদিকে একটু ম্যাচ করবে। তো শিফট ধরে এটাকে এদিকে ম্যাচ করলাম, উপর থেকে ম্যাচ করে দিলাম। এবার এটাকে স্ট্রোকে কনভার্ট করে নিলাম আমরা, এবং সিজার টুল নিয়ে এই কোণা থেকে এই একদম এই মাঝ বরাবর অ্যাঙ্কার পয়েন্টে কাট, আবার এই মাঝ বরাবর একটা অ্যাঙ্কার পয়েন্টে কাট করে দিলাম, ফাইন। তবে সিলেকশন টুল দিয়ে নিচের গুলো আমরা ডিলিট, এবং উপরে আরেকটা স্ট্রোক আছে এই যে। এবার আমরা আইড্রপার দিয়ে জাস্ট ফিল কালার দিয়ে দিলাম কমলা, হাফ সার্কেল আমাদের রেডি। ক্লিয়ার? এতটুকু বুঝছেন সবাই? জি ভাইয়া। এর পিছনের ব্যাকগ্রাউন্ড কালার কমলা, এই সরি কালো। এই শেপটা কিন্তু আমাদের সেম ওই সাইজের না, কমলা কালারের। অল্টার ধরে কপি করে নিয়ে আসে, ফটাফট কাজ হবে। দেখেন এখন নিয়ে আসছি না, কোনায় জুম করে দেখেন, এটা আর্টবোর্ডের সমান সমান ম্যাচ করে দেন। আচ্ছা, আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে কারো? না ভাইয়া। সো আমরা এটাকে আইড্রপার দিয়ে কালার দিয়ে দিলাম,
কালো। সো আমাদের ব্যাকগ্রাউন্ড সার্কেল রেডি। আর কি লাগবে? ছবি দুইটা। আচ্ছা বলেন আমি কি আবার নতুন করে ক্লিপিং মাস্ক করে দেখাবো না এগুলা কপি করে আনবো? কি করব? হ্যাঁ আরেকবার ক্লিপিং মাস্ক করে আনেন। আচ্ছা দেখালাম। সো আমরা এখানটায় একটা স্কোয়ার নিয়ে নিলাম আইডিয়া, এই যে আমাদের ছবিটা হবে এরকম সাইজের। একটা অন্য কালারের দিয়ে দেন এখানে, সো আইডিয়া পাবেন আপনি, নাহলে হারাই যাবে কালোর মধ্যে। সো ছবিটা এখানটায় একটা বসে এভাবে এটাকে অল্টার ধরে কপি করে, ঠিক আছে? এই দুটো নীল বাক্সের ভিতরে আমাদের ছবি বসবে। তো দুটো ছবি লাগবে। আমরা ডাউনলোডসে যাই, সরি ফাইল থেকে প্লাস ডাউনলোড করে নিব। আচ্ছা আমি তো আসল জিনিসই আপনাদের দেখাই নাই। ছবি ডাউনলোড করবেন কই থেকে? Pexels যাব, PEXELS pexels.com। এটা হচ্ছে ফ্রি ওয়েবসাইটস ফর ইমেজেস। এখান থেকে আপনি ফ্রি যে কোনো ছবি ডাউনলোড করে ইউজ করতে পারবেন উইদাউট এনি কপিরাইট ক্লেম। সো এখানে যে আমরা ধরে নেন লিখে দিলাম ফ্যাশন। আচ্ছা এর আগেরটা আমরা ইয়া দিয়ে বানাইছি। আচ্ছা এবার আমরা বানাই হচ্ছে ধরেন ফ্যাশন ম্যান, একটু কর্পোরেট স্টাইলে বানাই। এই যে এইটা নিলাম, এই ছবিটা আমাদের লাগবে। সো সিম্পলি এখান থেকে ডাউনলোড ক্লিক করলে ফ্রি ডাউনলোড হয়ে যাবে। তবে এই ড্রপ ডাউনে ক্লিক করে একটা জিনিস দেখবেন, অরিজিনাল ফাইলের সাইজ দেখছেন কত? 3700 পিক্সেল বাই 5600, মানে বিশাল বড় রেজুলেশন। এত রেজুলেশনের দরকার নাই। লার্জ ফাইলটা নেবেন 1920, এই রেজুলেশনটা হচ্ছে এইচডি, লার্জটা নিলেই হবে। এবার দিবেন হচ্ছে ফ্রি ডাউনলোড। বড়টাও নিতে পারেন, সমস্যা নাই। পার্থক্য হচ্ছে বড়টা নিলে আপনার ফাইল সাইজ বড় হবে, বুঝতে পারছেন? আরেকটা ছবি লাগবে, সো ধরেন এইটারে, আচ্ছা না এটা এটা এই না এটা না, এটা নিয়ে ডাউনলোড করব। এখানে তীর ক্লিক করে এটার আবার রেজুলেশন 2000 বাই 3000, অরিজিনালি কম। সো অরিজিনালটাই ডাউনলোড করব, ফ্রি ডাউনলোড। ডাউনলোড, বুঝতে পারছেন? ছবিগুলো ডাউনলোড করবেন কই থেকে? জি ভাইয়া। এবং প্রত্যেকবার ডাউনলোডের শেষে এই দেখেন এখানে কি বলছে, সে থ্যাঙ্কস টু ফ্রান্সিসকো, যে ছবি তুলছে তার নাম। সো প্রত্যেকবার ডাউনলোড পরে ওকে থ্যাঙ্কস বলবেন একবার করে। সো এই যে আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গেছে। ইলাস্ট্রেটরে যান, প্রবলেম আছে? না করলে আপনারা ছবি দিবে না। ফাইল থেকে প্লেসে যাবেন, যাওয়ার পর আমরা যাব হচ্ছে ডাউনলোড। না এখন আবার ছবি খুঁজে, এগুলো ভাল লাগে? আপনি আপাতত যেগুলো ডাউনলোড দেন রিসেন্ট ডাউনলোডে দেখেন ভাই। রিসেন্ট বাদ দেন। ডাউনলোডে করে দেখেন। এই যে নিয়ে আসছি, ঠিক আছে? এই যে ছবি দুটো নিয়ে আসলাম। আমরা এগুলোকে সিলেক্ট করে এমবেড করে নিব। অবশ্যই আগে এমবেড করে নেবেন, ভালো কথা। ছবিটাকে টান দিয়ে ধরে আপনি নিয়ে আসবেন এখানটায়, শিফট ধরে আমরা অ্যাডজাস্ট করে নিব, ছোট করে নিব যতটুকু রাখতে চাচ্ছেন। রাখার পর ছবি যাবে কই? নিচে। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে নিয়ে যান, এই যে গেছে, ভালো কথা। আরেকটু ছোট করতে পারি আমরা। অবশ্যই শেপের চেয়ে একটু বড় রাখবেন ছবি, নাহলে কিন্তু শেপ ফাঁকা দেখাবে। এবার ছবিটা সিলেক্ট করছি এবং শিফট ধরে শেপটা সিলেক্ট করে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। সেম ভাবে এই ছবিটাকেও নিয়ে আসেন, একটু শিফট ধরে অ্যাডজাস্ট করেন, শেপের চেয়ে একটু বড় রাখতে হবে, নাহলে কিন্তু শেপটা কাটা, ক্লিপিং মাস্কটা কাটা পড়ে যাবে, ঠিক হবে না। এরকম রাইট ক্লিক, অ্যারেঞ্জ বা অথবা আপনি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে নিয়ে যান, শেপটা সিলেক্ট করেন, ছবিটা সিলেক্ট করে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, হয়ে গেছে। আপনার যদি অ্যাডজাস্ট করার থাকে ডাবল ক্লিক করে আমরা এটাকে একটু নিচে নামাই দিলাম, একটু বাম পাশে নিয়ে আসলাম। ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করবেন, নরমাল লেয়ার। আবার এটাকে ডাবল ক্লিক করে এটাকে একটু বাম পাশে নিয়ে আসি, একটু নিচে নামাই দিই, হয়ে গেছে আমাদের অ্যাডজাস্টমেন্ট। ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করেন, হয়ে গেছে। বুঝা গেছে এতটুকু? বুঝতে পারছি? জি ভাই, জি ভাই। এবার দেখেন এই সার্কেলটা মেইন টার্গেট হচ্ছে এই লেখালেখি পারবেন না, এগুলো এগুলো পারবেন, আমি এগুলো দেখাবো না, এগুলো পারবেন ইজি। সো এই সার্কেলটা কেমনে বানাবেন? ঠিক আছে, এই সার্কেলটা বানাইতে হলে সিম্পলি একটা সার্কেল বানাবেন আপনারা এরকম। আচ্ছা আমরা একটা এর মাপেই নিয়ে আসি এবং এটাতে আইড্রপার দিয়ে কমলা কালার দিয়ে স্ট্রোক কালার নিয়ে নিলাম এবং স্ট্রোক পয়েন্টটা মোটা করে দিলাম এরকম। ডোনাটের মতো যে জিনিসটা আমরা কি বানালাম বলেন তো? সার্কেল দিয়ে বানাইছি, স্ট্রোক দিয়ে বানাইছি। এই এবার দেখেন আমরা এখানটা বসে দিলাম,
এবার কি করছে বলেন দেখি স্যার? অপাসিটি কমাই দাও। কমাই দেন অপাসিটি। বুঝতে পারছেন, কিন্তু আরেকটু বুঝতে হবে। হইছে ওদের মতো? না কেন? হয়নি। রিজন হচ্ছে আমরা শুধুমাত্র অপাসিটি কমাইছি, আমাদের এটা অপাসিটি কমালে হবে না, আমাদের এটাকে এর সাথে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড কেমনে করে? এই সার্কেলটাকে সিলেক্ট করে আমরা যাব অপাসিটির এই যে লেখাটা আছে না, ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই যে বাম পাশে দেখবেন লেখা আছে নরমাল, এখানে ক্লিক করলে ড্রপ ডাউন মেনু আসবে দেখেন, ঠিক আছে? এই ড্রপ ডাউন মেনুটাকেই বলা হয় ব্লেন্ডিং অপশনস। কি বলে? ব্লেন্ডিং অপশন। বাসায় যে ব্লেন্ডার আছে ওইটাই একে বোঝায় ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডারের কাজ কি বলেন তো? মিক্স করা। এটারও কাজ হচ্ছে মিক্স করা। সেখান থেকে আমরা অন্য একটা ছবি নিয়ে আসি, কালারফুল কালারফুল কালারফুল। ধরে নেন এই ছবিটাই নিয়ে আসলাম, এই যে ধরে নেন এই ছবিটাই, ঠিক আছে? এই ছবির মধ্যে আমরা কি করব? মিক্স করব, ব্লেন্ড করব। ধরে নেন এর মধ্যে আমি সার্কেল নিয়ে একটা কালার বসালাম, কমলা কালার, যেটা ও বসাচ্ছে, ভালো কথা। এই যে এবার আমরা অপোসিটি কমাই দিই, সিম্পলি দেখেন তেমন কোনো ডিফারেন্স আসে নাই। আবার এই পাশে এই সার্কেলটাই বসাইলাম, বাট এর অপোসিটি 100%ই আছে, রাইট? বাট আমরা এটাকে ব্লেন্ড করে দিব। অপোসিটিতে এই শেপটা সিলেক্ট করে অপোসিটিতে ক্লিক করে এই ড্রপ ডাউনে যাবেন এবং এখান থেকে যে কোনো একটা যদি আপনি পিক করেন দেখানো চেঞ্জ করবে। সো ধরেন ফার্স্টে ডার্কেন দিলাম, দেখছেন ছবিটার সাথে ও কেমন রিঅ্যাকশন করছে? জি। আবার এটাকে সিলেক্ট করে ধরেন আমি মাল্টিপ্লাই দিলাম, দেখেন আবার একটা রিঅ্যাকশন। আবার আপনি ক্লিক করে এখানে কালার বার্ন দেন, দেখছেন আরেক রকমের আসছে। সো আপনি যাই এখানে ক্লিক করবেন, লাইটেন, সফটেন, স্ক্রিন, কালার ডজ, এক একটার এক একটা মিনিং আছে, ঠিক আছে? এক একভাবে রিয়াক্ট করবে, ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, ঠিক আছে? তো শুধু এইটাই না, এটার ছবিটা এখন আপনি এরকম দেখতেছেন বিকজ অফ কমলা দেখতেছেন, কারণ আমার শেপটা কমলা। শেপের কালার চেঞ্জ করে দেন, দেখেন ছবির সাথে অন্যভাবে রিয়াক্ট করবে, দেখছেন? এক একভাবে রিয়াক্ট করতেছে, বুঝতে পারছেন? সো শুধুমাত্র ছবিটাকে অপোসিটি কমাই দিলে এরকম একটু ঝাপসা টাইপের হয়ে যায়। বাট আপনি যখন এখানে ব্লেন্ডিং অপশন থেকে মাল্টিপ্লাই, কালার ডজ, ওভারলে, কালার বার্ন যে কোনো একটা দেন, ওইভাবে নিজেকে রিয়াক্ট করবে। ও কি করতেছে মেইনলি? ও হচ্ছে শেপের ছবিটাকে, মানে সরি শেপের যে কালার আছে এই কালারটাকে ব্যাকগ্রাউন্ডে যে ছবি আছে ওইটার সাথে মিক্স করার চেষ্টা করতেছে, বুঝতে পারছেন? বুঝা গেছে? এইখানে সেম কাজটাই করছে। আমরা জাস্ট এই সার্কেলটা সিলেক্ট করে কি করব? অপোসিটিতে যায় মাল্টিপ্লাই বা ওভারলে যে কোনো একটা দিয়ে ট্রাই করবেন। এটা এক্সাক্ট কেউ কিছু বলতে পারবে না যে কোনটা দিলে কি রকম রিঅ্যাক্ট করবে, কেউ কিছু বলতে পারবে না, কারণ এটার এক্সাক্ট কোনো রেজাল্ট আসে না, বারবার এক এক রকম আসবে। সো মাল্টিপ্লাইতে ক্লিক করেন, এই দেখেন আমাদেরটা এই ধরনের আসছে। এখন আপনার মনে হতে পারে ভাই ওদেরটা এরকম আমাদেরটা এরকম কেন? বলেন দেখি কেন, আপনারা বলেন দেখি। মেবি ছবির কারণে। হ্যাঁ, ছবির কারণে। কারণ ওদের ছবিটা দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড একটু সাদা টাইপের, উজ্জ্বল টাইপের, আবার এর জামার মধ্যে হলুদ সবুজ টাইপের আছে। আমাদের ছবি অন্যরকম, দেখছেন? আমাদের কালারটাও অন্যভাবে মিক্স করছে। সো এটা ডিপেন্ড করবে ছবির উপর যে আপনার এফেক্টটা কিভাবে কাজ করবে। এই জন্য এটার কোনো এক্সাক্ট ভ্যালু কেউ কখনো বলতে পারবে না যে এইটার মধ্যে এই মাল্টিপ্লাই দিলে এই রেজাল্ট আসবে, এটা কেউই বলতে পারবে না। এইটার মধ্যে এই কালার দিয়ে এটা দিয়ে মাল্টিপ্লাই দেন এইরকম রিঅ্যাকশন আসবে। হ্যাঁ, খুব কম ক্ষেত্র ভেদে বলা যায়, বাট ছবির মধ্যে যখন অ্যাপ্লাই করবেন এটা এক্সাক্ট ভ্যালু কেউ বলতে পারবে না। বুঝতে পারছেন এইটা কেমনে করছি? ভাইয়া আমার সরি কি বলেন? আমি আপনি যে রাউন্ডটা করেছেন ওই মাঝখান ওইটা মাঝখান দিয়ে কিভাবে করে গেছে আমি আসলে বুঝতেছি না। স্ট্রোক দিছি, এর মধ্যে কোনো ফিল কালার নাই, এটা স্ট্রোক কালার। যে কোনো সার্কেল নিয়ে এই যে স্ট্রোক কালার দিবেন, ফিল কালার বন্ধ করে দিলেই তো চলে আসে সার্কেল। ফিল কালারটাকে নান করে দিবেন, স্ট্রোক কালার দিবেন। এই যে এটা বলতেছেন, হ্যাঁ স্ট্রোক কালার দিবেন, শুধু ফিল কালার দিবেন না, এবং স্ট্রোকটাকে মোটা করে দিবেন, তাইলে হচ্ছে। এবার নিচের এই যে লাইন, আমরা এটা লাইন টুল দিয়ে করতে পারি। সো লাইন টুল নেন, লাইন টুল নিয়ে আমরা এই বরাবর একটা লাইন টানলাম, ধরে নেন এখান থেকে এতদূর একটা লাইন টানলাম। শিফট ধরে টানবেন তাহলে একদম সোজা হবে, শিফট ছাড়া টানবেন এরকম উপর নিচে লাফাবে। সো শিফট ধরে টানবেন, স্ট্রেট লাইন হইছে। এত মোটা হইছে কেন? স্ট্রোক পয়েন্ট বাড়ানো আছে, চিকন করেন। লাইনে মনে রাখবেন সবসময় স্ট্রোক কাজ করে, লাইনে ফিল কালার কাজ করবেন, এটা মাথায় রাখবেন। এক পয়েন্টের একটা স্ট্রোক বানাইলাম, এটার কালার দিলাম হচ্ছে সাদা, ভালো কথা।
এটা এখানে রাখলাম, অল্টার ধরে একটা নিচে নামাইলাম, এরকম। আরেকটা লাইন বানাইতে হবে আমাদের, কিরকম বলেন তো? লম্বা লম্বি, এইরকম শিফট ধরে বানালাম এরকম, বুঝতে পারছি? এবার এই তিনটা লাইনের অপোসিটি একটু কমবে, দেখেন ওদের লাইনগুলো একটু ঝাপসা, দেখছেন? সো অপোসিটি একটু কমা দেন, অপোসিটি এরকম, বুঝা গেছে? বাকিটা হচ্ছে লেখা, লিখতে পারবেন না? এখানে দুইটা তিনটা লাইন আছে আর উপরে তিনটা লাইন আছে। যদি লাইন বুঝতে না পারেন, এই যেমন এটা ফ্যাশন রিলেটেড ডিজাইন, ফ্যাশনের সাথে যে এমন কিছু, ধরেন এখানে লিখে দিলেন মেন্স কালেকশন, ফিমেলস কালেকশন, তারপরে চিলড্রেন কালেকশন, তিনটা ওয়ার্ড লিখে দিলেন, হোয়াটএভার আপনার যা ফ্যাশনের সাথে যা মন চায় যায় ওটা লিখে দিলেন, কিন্তু রেলিভেন্ট দিয়েন। আবার এখানে দিয়েন না যেমন ডিম 94 টাকা, মাছ 100 টাকা, এইসব লেখেন না, ফ্যাশনের সাথে দিবেন, বুঝতে পারছেন? তাহলে আপনার ডিজাইনটা কনসিস্টেন্ট থাকবে। এখন এইখানে দেখি ডিজাইনটা দেখেন, প্রথম ডিজাইনটা দেখেন, দেখে আমাকে বলেন, এই যে আমি লিংক দিতেছি, ডিমের কথা কেন মাথায় আসলো জানেন? চাল ডাল খালি ডিমের মেসেজ দিতেছে। সো এইখানটায় দেখেন প্রথম শেপ ডিজাইন, প্রথম তিনটা দেখেন, তিনটার মধ্যে করতে পারবেন না এমন কোন ডিজাইন আছে দেখেন, দেখে আমাকে বলেন। আমি এখানেও জুম করতেছি, এখানেও বলতে পারবেন দেখে। প্রথম তিনটা ডিজাইনের মধ্যে না পারার মধ্যে কিছু আছে? ভালো করে দেখে আমাকে জানান। ওই সাদা টান 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 ওগুলো কেমনে দিব? কোনটা? এই যে এটা? মানে না না, এর আগের ডিজাইন আপনি জানেন, এই যে এটা প্রথম ডিজাইনটার কথা বলছি মনে হয়। চিন্তা করেন তো কেমনে দিবেন। এতটুকু একটা বক্স বানাবো আমি, সাদা কালার দিব, এটাকে সিলেকশন টুল দিয়ে টেরা করে দিব, অল্টার ধরে কপি করব, কন্ট্রোল ডি, বুঝতে পারছি? গোল্লার টেক্সচার গুলো যেমন বানাইছিলাম না, সেম জিনিস, বুঝা গেছে? এটা বলতেছিলেন না, এই যে উপরের এটা, হ্যালো, ওইটারও, হ্যাঁ ভাইয়া, ওইটারও উপরে যেটা আছে, এই যে এই কাটা কাটা দাগগুলো, এই যে হ্যাঁ হ্যাঁ, এইগুলা বানাবেন না, এইটা হচ্ছে ওয়াটারমার্ক, এটা ভুলেও বানাবেন না। এই যে এনভার্টো লেখা কাটা কাটা দাগ দেয়া, এগুলো হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক কেন দেয়? বিকজ অফ যেন আপনি ইজিলি এটা ডাউনলোড করে আপনি নিজের মতো করে ব্যবহার করতে যেন না পারেন, এটা কপিরাইট ক্লেমের জন্য দিয়ে রাখে। এটা পুরো ডিজাইন জুড়ে আছে, কিন্তু এই দেখেন কাটা কাটা দাগ, এই দেখছেন? আমাদের ডিজাইনেও কিন্তু ছিল, আপনি যদি ভালো করে নোটিস করেন, এই দেখেন, দেখছেন কাটা কাটা দাগ? আমি কিন্তু এটা বানাই নাই, এটা বানাবেন না, এগুলো হচ্ছে ওয়াটারমার্ক, এটা কিন্তু ডিজাইনের মধ্যে না। আর বলেন প্রথম তিন লাইনে আর কোনো? ভাইয়া যে 3 নম্বরটা যে আছে না, হ্যাঁ, ত্রিভুজের মতো, ত্রিভুজের মতো কোথায়? হ্যাঁ এই যে 3 নম্বরটা, প্রথম তিন নম্বরে? তিনটা শেষেরটা, প্রথম লাইনে একদম লাস্টেরটা, হ্যাঁ এখানে ত্রিভুজের মতো কোনটা? এই যে নিচে কমলা এটা? কালার, হ্যাঁ হ্যাঁ কেমনে করবেন এটা? হ্যাঁ, এটা কেমন করব? এটা মনে হয় না পারবেন, তাহলে আপনার শেপ বিল্ডার, আচ্ছা আমি নিজে ট্রাই করি আর কি, দাঁড়ান, এটা শেপ বিল্ডার ছাড়া হবে কিনা? না, শেপ বিল্ডার ছাড়া কেমনে হবে? কেমনে হবে? হবে, কেমনে হবে? বুদ্ধি আছে। স্কয়ার নেবেন এরকম, ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, কর্নার রেডিয়াস মনে আছে? একটা কর্নার ধরবেন, এই রাউন্ড করে দিবেন। এটা ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম, মনে আছে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা, ওই যে ওইটাই ওইভাবে করবেন। এটার আরো প্রফেশনাল ওয়ে আছে, আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাইতে পারবো, আজকে দেখাইলে। আরেকবার দেখিয়ে দেন ভাই এটা। রেক্টেঙ্গেল টুল নিয়ে স্কয়ার বানাবেন, ডিরেক্ট সিলেকশন নেবেন, যে কোনো একটা কর্নার রেডিয়াস ধরবেন, ধরে টান দিবেন একদম এভাবে, তাহলে একটা কর্নার রাউন্ড হয়ে যাবে। আচ্ছা ওকে। আর নেক্সটে আসি, এই তিন লাইন এরকম দুটো তো বানাই ফেলছি আমি, লাস্টেরটা এটাতে প্রবলেম হবে? হওয়ার কথা না। মাঝখানে যে ছবিটা চিন্তা করতেছেন না, এই চারকোনা ছবিটাই কিন্তু এরকম, জাস্ট চারকোনা একটা বক্স নিয়ে ক্লিপিং মাস্ক করে দিছে, আর কিছুই না, ঠিক আছে? বুঝতে পারছেন এটা? পারবেন? ইয়েস নো বলেন, না পারলে আমি দেখাই দিব, ইয়েস নো বলেন।
ভাইয়া সার্কেলের উপরে কি ছবিটা রাখছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে একটা সার্কেল বানাইছে কমলা কালারের, এর উপর একটা চারকোনা বক্স নিছে। এটার এই যে ধরেন আমি এই যে সবুজ কালারের বক্সটা নিলাম না, এর মধ্যে ছবিটাকে ক্লিপিং মাস্ক করে দিছে, আর কিছুই না, আড়াআড়ি ভাবে, বুঝতে পারছেন? আর এই যে ফ্যাশন লেখা আছে না উপরে নিচে, জাস্ট অপাসিটি কমায় কপি পেস্ট মাইরা রাখছে, আর কিছু না। হ্যাঁ বলেন। আর ভাইয়া ওই যে একদম উপরে 2 নাম্বার ছবিটা, এটা কি ওই যে শেড আছে, এটা কি হচ্ছে ছবিটাই নাকি আলাদা করে এড করা? কোনটা? ওই যে ভাইয়া ছবির মধ্যে যে একটা কমলা কালারের আলাদা এড করা, আলাদা এড করা। এই যে আমরা বানাইলাম, এটাকে মাঝখান থেকে কাটা ফেলবেন এই ডোনাটটাকে, তাইলে হয়ে যাবে। তাহলে এই যে এই কমলাটা বলতেছেন না, আপনার পাশে যে সাদা অংশটুকু যে এইটা ছবি, এটা ছবির সাথে জি জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা তারপরে নেক্সট যাই, নেক্সট এই তিনটা দেখেন, এই তিনটা তো সোজা। আর এই যে চিকন চিকন দাগ, এগুলো স্ট্রোক দিয়ে বানানো, এগুলো স্ট্রোক দিয়ে বানায় ফেলবেন। এইটা পারবেন নাকি বলেন তো দেখি? আচ্ছা এইটা বা এইটা পারবেন? এটা পারবেন না, ক্লিপিং মাস্ক করে ক্লিপিং অপাসিটি মাস্ক হবে না, কিন্তু পারবেন না, এটা আপনাদের আমি দেখাই নাই। ওকে ওকে শেপ বিল্ডার টুল দিয়ে করতে হবে এটা পারবেন না। পারবেন কিন্তু দেখাই নাই, দেখাইলে এখন মাথা খারাপ হয়ে যাবে, ওটা বাদ দেন। সো এইটা বাদ, হ্যাঁ এটা পারবেন না। যদি নিজে থেকে এক্সপেরিমেন্ট করে বার করতে পারেন কেমনে করছে, তাহলে তো মাশাআল্লাহ। যদি না পারেন বাদ, এটা আমি দেখাই নাই, সেটা এটা করে নিয়ে প্যারা খায় না, এটা বাদ। শেপ বিল্ডার টুল লাগবে, ওইটা বাদ দিয়ে বাকি সবগুলো পারবেন আপনারা। এইখানে যেটা আছে এটাও পারবেন, পারা উচিত। ভাইয়া ওইটার উপরে যে ছবিটা, এটার মাঝখানে লেখাটা স্পষ্ট, বাট দুই পাশে যে লিখছে পুরো মনে হচ্ছে চাইনিজ ভাষায় লিখে রাখছে। কোথায় কোথায় কোনটা? এই যে যেটা দেখালেন এটার উপরেরটাই, এখানে এটাতে এই লাইনের এই 3rd নাম্বারটা। ও এটা হ্যাঁ, ওটা এটা, চাইনিজ লেখা নেই, চাইনিজ লেখা নেই। ও এই যে ফ্যাশন কালেকশন লেখা, এটা এই যে ফ্যাশন কালেকশন লেখছে না, এইটারে আপনি ঘুরাইছে, দেখেন এটাও দেখাই। ঘুরানোর পরে একটা অল্টার ধরে কপি করছে এই পাশে, আবার এটাকে কন্ট্রোল ডি দিয়ে রিপিট করছে। এই দুই পাশে দুইটাকেও কি করছে জানেন? ফিল না স্ট্রোক কালার দিছে, এই এরকম, বুঝছেন? আচ্ছা ভাই, ওই আপু যে লেখাটার কথা বললো, ওইটার উপরে আর নিচে যে টান দুটো আছে, এটা সমান অনুযায়ী বসাবো কেমনে? ওটার উপরে নিচে টান দুইটা বলতে এই যে এইটা, মানে যে না না, তার পাশে যে লেখাটা আপনি দেখাই দিলেন, সেটা উপরে একটা সমান নিচে একটা, ওইটার। ও এই যে এইটা, এই সাদা যে রাখতা, তীর এটা পারবেন না, অ্যালাইনমেন্ট লাগবে। সবকিছুতে আসলে ওইভাবে বেছে বার করা সম্ভব না, বুঝছেন না? আমি যখন আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট খুঁজি, আমাকে চিন্তা করতে হয় যে আপনি কোনগুলা পারবেন, কারণ যেগুলো টুলস দেখাইছি ওইগুলা পারবেন কিনা। আপনি এই যে যেটা বললেন শেপ বিল্ডার দিয়ে করতে হবে, এটা শেপ বিল্ডার ছাড়া কি আমরা আরেকটা ভাবে করতে পারি? এক্সপেরিমেন্ট করে করা যায়। ইলিশ নিয়ে এটা ক্লিপিং মাস্ক করার পরে একটা রেক্টেঙ্গুলার টুল দিয়ে সেম আর ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দিলাম, তারপর এর উপরে একটা আরেকটা ইলিশ দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হবে, হ্যাঁ হবে। ভালো বুদ্ধি বার করছেন তো, বাহ, এটাও কি করতে পারি আমরা? ভেরি গুড, একটা ভালো বুদ্ধি বার করছেন। উনি কি বলছে বুঝছেন আপনারা? দেখেন উনি কি বলছে, ভালো বুদ্ধি বের করছেন, আমরা এটা চিন্তাই করিনি। সোনি প্রথমে একটা সার্কেল, আমরা কোনটা বানাচ্ছি জানেন? এই দেখেন, দাঁড়ান দেখে আমরা বানাচ্ছি হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, যেটা মানা করলাম। বাট এটা বানাবো কেমনে? উইদাউট এনি শেপ বিল্ডার টুল। একটা শেপ নিলাম, এর মধ্যে আমরা ক্লিপিং মাস্ক করবো। ধরেন এখান থেকে আমরা একটা ছবি বাইর করে নিয়ে আপাতত, ঠিক আছে, ক্লিপিং মাস্ক করি আগে। এই ছবিটারে আমরা রাইট ক্লিক, ক্লিপিং মাস্ক করলাম। করার পর উনি যেটা বলছে, এর মধ্যে আরেকটা সার্কেল বসাইতে হবে আমাকে। সো এর মধ্যে আরেকটা সার্কেল বসাবো, ঠিক এরকম। বাট এটার কালার হবে ঠিক ব্যাকগ্রাউন্ডের কালার। দেখেন অর্ধেক লুকটা আসছে না কিছুটা। এবার আরেকটা, এর উপরে আরেকটা স্কোয়ার বসাইতে হবে আমাকে, জানেন? এইরকম রেক্টেঙ্গেল নিয়ে ঠিক এর মাঝ বরাবর একটা রেক্টেঙ্গেল বসাতে হবে। এই রেক্টেঙ্গেলের কালারও হবে কি? রেক্টেঙ্গেলের কালার হবে কালো, ব্যাকগ্রাউন্ডের কালার হবে। এই দেখেন হয়ে গেছে, দেখছেন? এক্স্যাক্ট এটাই বলছিলাম। হ্যাঁ উনি এটা বলছিল, এই জিনিসটা বুঝছেন কি করছি আমি? আমি জাস্ট দুইটা শেপ বানাই, বাকি ছবিটাকে ঢেকে দিছি, বুঝছেন?
এটাই হচ্ছে বুদ্ধি, আর কিছু না। বুঝছেন কি সবাই? জি ভাইয়া। যদিও এটা প্রফেশনাল ওয়ে না, চাইলে করতে পারেন আপনারা, আপাতত এটা করেন। আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, কারণ নেক্সট ক্লাসে আমাদের শেপ বিল্ডার টুল লাগবে। সো নেক্সট ক্লাসে আরো আমরা ধীরে ধীরে যাব কিভাবে পারফেক্টলি করা যায় এগুলো। সো আশা করতেছি এর মধ্যে 15টা ডিজাইন আছে, 15টার মধ্যে 2টা করে দিচ্ছি, আর 13টা ডিজাইন যেগুলো আছে এগুলো পারবেন, কোনো প্রবলেম বা ইস্যু হওয়ার কথা না। ঠিক আছে? সো আপনাদের হ্যাঁ এগুলো কি অ্যাসাইনমেন্ট থাকবে? হ্যাঁ একজন একজন করে বলেন। ভাইয়া এগুলো যেটা কি অ্যাসাইনমেন্ট? হ্যাঁ হ্যাঁ অ্যাসাইনমেন্ট থাকবে। আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস আপনাদের আমি দেখাই দিই। অ্যাসাইনমেন্ট আমি ক্লিয়ার করে বলে দিই, অ্যাসাইনমেন্ট হচ্ছে এখানে 15টা আছে। আপনাদের নেক্সট ক্লাস কবে বলেন তো? রবিবার। রবিবার মানে হচ্ছে 1 2 3 দিন আছে, রাইট? 3 2 6টা, যে কোনো 6টা বানাবেন। এই 2টা করে যে কোনো 6টা বানাবেন, যে কোনো 6টা, যে 6টা আপনার ভালো লাগে। বুঝতে পারছি? জি ভাইয়া। 15টা থেকে যে কোনো 6টা বানাবেন, যে 6টা আপনার ভালো লাগে। আচ্ছা এখানে একটা জিনিস আমি দেখাই দিই, এখানে আমাদের আর্টবোর্ড কয়টা আছে বলেন তো এখন? 2টা আছে, কিন্তু আমরা সেভ করলে মেইন এআই ফাইল একটাই হবে, তাই না? একটা ফাইল থেকে সেভ করে নিলাম, এক ফাইলের মধ্যে আমাদের 2 আর্টবোর্ড সেভ হয়ে গেছে, ভালো কথা, নো প্রবলেম। কিন্তু আমি যখন ছবি আকারে পাবলিশ করতে যাব, ফাইল এক্সপোর্ট হয়ে গেল, এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, দেখেন কোনটা আসছে এবার? এইটা আসছে। ঠিক আছে, ভালো কথা। আমি এটাকে পার্সেন্টেজ বাড়ায় নিলাম, ম্যাক্সিমাম রেজোলিউশনে এটাকে রেন্ডার করে নিলাম। টাইম দেন একে রেন্ডার করতে সময় বেশি লাগবে, যত বেশি ছবি আসবে আপনার এআই ফাইলের ভিতর তত সময় বেশি লাগবে। সেভ করেন, আমরা ডেস্কটপে গেলাম, আপনাদের এসএসবি নামে একটা ফোল্ডার, এখানে আমরা ধরেন সোশ্যাল মিডিয়া পোস্ট 1 নামে এটাকে সেভ করলাম। ঠিক আছে, আমরা 1 দিয়ে সেভ করলাম, ভালো কথা। এইবার এই আর্টবোর্ডটা আমার সেভ হয়েছে, ডান পাশেরটা, বাম পাশেরটা সেভ করবো কেমন? বাম পাশের আর্টবোর্ডটাকে সেভ করতে হলে এটাকে আগে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করবেন কেমনে? যে সিম্পলি এই শেপের উপর বা যে কোনো জায়গায় 2 একবার এরকম ক্লিক করবেন, উপরে নিচে যে কোনো শেপের উপর, আর্টবোর্ডের উপর এভাবে 2 একবার ক্লিক করবেন, দেখবেন এই আর্টবোর্ডটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এইবার 2 একবার ক্লিক করার পর আপনারা যাবেন হচ্ছে ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিংকস। এখন দেখেন কোনটা আসে, এই দেখেন এইটা আসছে, দেখছেন? এবার আবার আপনি পার্সেন্টেজ বাড়ায় দেন, এবার আবার আপনি রেন্ডার করেন, রেন্ডার হয়ে গেলে এটাকে সেভ করবেন, বাট এটাকে আরেকটা নাম দিতে হবে, নাহলে কি হবে বলেন তো? রিপ্লেস করে দিবে। সেটাকে আমাদের নাম দিবে সোশ্যাল মিডিয়া পোস্ট 2 নামে, এটাকে সেভ করব, 2 লিখে দিবেন এখানটায়, লিখে দিয়ে এটাকে সেভ করেন। সো আমাদের 2টা আর্টবোর্ড কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি 1 বাই 1 সেভ করে ফেলছি। এই দেখেন, বুঝতে পারছেন? এরকম যদি আপনাদের 2-3টা আর্টবোর্ড থাকে তাহলে আপনাদের কি করতে হবে, এক একটা করে যদি সিলেক্ট করতে চান আগে ওখানে 2-3 বার ক্লিক করে নেবেন, তারপর রেন্ডারিং এ যাবেন, তাহলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আবার যদি এই আর্টবোর্ড অ্যাক্টিভেট করতে চান এখানে আবার 2-1 বার ক্লিক করে নেবেন, রেন্ডারিং এ যাবেন, এই দেখেন এইটা অ্যাক্টিভেট হয়ে গেছে। বুঝা গেছে কি বললাম? জি ভাইয়া ওদের মতো একবারে অতগুলো একসঙ্গে করব কেমনে? ওরা একসাথে করে নাই, একটা একটা করে করছে, একসাথে করে নাই। একসাথে করলে রেজোলিউশন ভালো হয় না ভাইয়া। হুম হ্যালো, বলেন। আচ্ছা যেখান থেকে ছবিগুলো ডাউনলোড করব ওটার লিংক একটু দিলে ভালো হতো। হ্যাঁ সব দিয়ে দেবো, অ্যাসাইনমেন্টের সাথে সব পেয়ে যাবেন, অ্যাসাইনমেন্টের সাথে সব লিংক পেয়ে যাবেন আপনারা। আর কোনো কোশ্চেন? ভাইয়া আমরা সামনে সপ্তাহ সামনে ক্লাসে অ্যাসাইনমেন্ট কি তাহলে গ্রুপে পোস্ট করব না? হ্যাঁ করবেন, নাকি গ্রুপে তো যেমনে পোস্ট করতেছেন ওটা করবেনই, ওটা না হলে আমি দেখতে পারবো না, তাছাড়া আমি দেখতে পারবো না। আর অ্যাটেন্ডেন্স শিটে যেটা দিতে বললাম ওইটা শুধুমাত্র দিবেন ডেটার জন্য, ওখানে যার ফাইল থাকবে না, যার লিংক থাকবে না, ধরে নেওয়া হবে সে অ্যাসাইনমেন্ট করে নাই, সে ক্লাস করে নাই, সো আপনি সার্টিফিকেট পাবেন না। ওইটা হচ্ছে জাস্ট ডেটা কালেক্ট করে রাখা যে আপনি আসলে করতেছেন, ওইটা আমার প্রুফ। বুঝা গেছে? আর এমনি গ্রুপে যা করছেন লাস্ট ক্লাসে সেম ভাবে অ্যাসাইনমেন্ট পাবলিশ করবেন। ঠিক আছে? কোনো কোশ্চেন? ভাই শীটটা কোথায় পাবো? আমি তো শীট অ্যানাউন্সমেন্টে, গ্রুপের অ্যানাউন্সমেন্টে দেয়া আছে। ঠিক আছে। আর কেউ কি কিছু বলতেছেন? আমি শুনতে পাচ্ছি না, অনেক আস্তে শোনা যায়। আচ্ছা, সো আমি ভিডিও স্টপ করে দিলাম।